আমাকে কিছু জিজ্ঞেস করছেন, আমি শুনতে পাই নাই। জি আপু, আমি আমি বলছি আপনি কি বাংলাদেশে না থাকেন না? না গো, আমি তো মিশরে থাকি। এই 3 বছর চলে, 2 বছর শেষ হয়ে ও 3 বছর আচ্ছা, পড়ছে। আমি ভাবছি যে শেষ হয়ে গেছে। পড়াশোনা বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসছি, বাংলাদেশ থেকে আপনার হচ্ছে মানে কি বলে হাফেজা আলেমা হয়ে আসছি বাংলাদেশ থেকে। তারপরে মিশরে আপু আসছি। আপনি বাংলা পড়েন নাই? হ্যাঁ। বাংলা পড়েন নাই মানে ছোটবেলা মানে শুরু করছেন কি আরবি দিয়াই, বাংলা পড়েন নাই? না না আপু, স্কুলে পড়ছিলাম 4 বছর, তারপরে হচ্ছে আপনার মাদ্রাসাও তো বাংলা লেভেলে পড়াশোনা আছে, 8 পর্যন্ত আছে। 8 পর্যন্ত বাংলা আপু আছে, কি তারপরে হচ্ছে আর বাংলা নাই, পুরাটাই আরবির উপরে। মিশরে কি মানে পার্মানেন্ট ভাবে থাকতেছেন নাকি পড়াশোনার জন্য? মিশরে হাজবেন্ডের সাথে আছি, মানে ও থাকার মতোই আছি, প্রবাসী জিন্দেগি যাপন করতেছি, পাশাপাশি হচ্ছে প্লাস পয়েন্ট হিসাবে পড়াশোনাটা চালা যাচ্ছে। ও আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। অনেক। আমি এমনি পড়ে আসছি বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে তো টিচিং করে আসছি প্রায় কয় বছর, আপনার 2 বছর পর্যন্ত টিচিং করায়, তারপরে হচ্ছে একটা মিশরে আসলাম। 8 বছর আগে তো ভর্তি করে না মাদ্রাসায় না, মাদ্রাসা আমাকে ভর্তি করেছে 5 বছর বয়সে। মাদ্রাসা বলতে স্কুলে 5 বছর বয়সে ভর্তি করাইছে, তারপরে হচ্ছে 5 বছর থেকে 5, 6, 7, 8 এই পর্যন্ত হচ্ছে স্কুলে পড়ছি। স্কুলে পড়ার পরে তারপরে হচ্ছে 8 বছর যখন চলে, তখন আমাকে একটা আবাসিক হোস্টেলে দিয়ে দেয় শেখার জন্য। তখন সেখান থেকে আবার 8, 8-এর মাঝামাঝি, 9, 10 আর 11-এর মাঝামাঝি, এই টোটাল 3 বছরে তারপরে হচ্ছে তখন হিপস কমপ্লিট হয়। তো হিপস কমপ্লিট হওয়ার পরে তখন হচ্ছে আবার নারায়ণগঞ্জ একটা বড় প্রতিষ্ঠান দেখে ওখানে হচ্ছে আবার দিয়ে দেয়। তো ওখান থেকে তো আলহামদুলিল্লাহ টোটালি 9 বছর সময় লাগে আমার হচ্ছে আলেমা কমপ্লিট করতে। পরে আহ 1 বছর সেখানেই শিক্ষকতা করছি, 1 বছর, তারপরে তো বিয়ে শাদী হলো, আরো 1 বছর টিচিং করলাম, তারপরে এই তো মিশরে আরেক জিন্দেগি শুরু হলো। আচ্ছা, যাই হোক। আচ্ছা আপু, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আপু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। এই জন্যই ওই দিন হচ্ছে রুফাই সুলতান আপুরে বলতেছিলাম, ওনাদের বাড়ি নাকি কুমিল্লা, কথাবার্তা তেমন একটা মিলে না, এই জন্যই বলতেছিলাম ওনাকে ওই দিন। আচ্ছা আপু, আল আজারিতে যে পড়াশোনা করছেন এর জন্য কি ইংলিশ, আপনি কি ভাষা মানে ইংলিশ জানা কি জরুরি? আপু আজহার মিশরের ভাষা তো আরবি, মিশরের প্রধান আচ্ছা। ভাষা আরবি। এখানে পড়াশোনা সব আরবিকে, তবে হচ্ছে এখানে আপনার ইংলিশ সাবজেক্টটা এখনো আমাদের আছে, অন্যান্য জেনারেল সাবজেক্ট গুলো না থাকলেও ইংলিশটা এখনো আছে। তো হচ্ছে আর এমনিতে আপনি চাইলে যে কোনো দেশ থেকে তো মানুষ পড়তে আসে, বেসিক কিছু আরবি হ্যাঁ, শিখা হলে এই জন্যই। চলে আসে পড়তে। সব ধরনের সুযোগ হুম। সুবিধা আছে এখানে, আপনি যে কোনো লেভেলের পড়াশোনা করতে পারবেন, জেনারেল থেকে শুরু করে ইসলামিক সবকিছু আছে এখানে। না, এই আর কি। সাধারণত অন্যান্য দেশে পড়তে গেলে আইএলটিএস আপনার লাগে, কিছু কিছু এগুলো দেশে এখানে লাগে না কিচ্ছু লাগে না, ইংলিশ। এখানে বলতে গেলে কিছুই লাগে না। এখানে হচ্ছে যেমন এই যে আমি আসছি, আমি তো কোনো উপলক্ষে আসি নাই, আমি হচ্ছে আমার না। হাজবেন্ড আছে সেই হিসাবে আমি টুরিস্টে ভিসা নিয়ে আসছি। পরে এখানে আসার পরে যখন এখানে আবেদন করলাম, আবেদন করার পরে তারা হচ্ছে আপনার কিছু পরীক্ষা নেয়, সরাসরি কয়েকটা ধাপ পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পরে এরা হচ্ছে আপনাকে একটা ক্লাস নির্ধারণ করে দেয় যে আপনি হচ্ছে এখান থেকে শুরু করতে হবে। তবে ও অবশ্য আচ্ছা। মানে অন্যান্য দেশ থেকে আসলে একটু নিচের থেকে শুরু করতে হয় আর কি। হুম। আমি আবার কওমি থেকে পড়ছি, আপনারা জানেন কিনা আপনার কওমিতে। ব্যাকগ্রাউন্ড মানে আসছিল দেখার জন্য আসলে বুঝছি সম্ভবত। না, তারপরও বিষয় আছে আপু, যে আমি কওমি থেকে আসছি, তো কওমি থেকে আপনারা জানেন কিনা কওমিতে হচ্ছে সার্টিফিকেটের গুরুত্বটা অতটা নাই বলতে গেলে। ও। তারাও হচ্ছে কওমিতে যারা জড়িত থাকে এরা সার্টিফিকেট অতটা গুরুত্ব দেয়ও না, এবং সেই হিসেবে ছাত্রীদেরকে অত গুরুত্ব সহকারে সার্টিফিকেটটা প্রদান করে না। তো এই কারণে আমার সমস্যা হয়ে গেছে, আমি আসছি পরে সার্টিফিকেট শো করতে পারি নাই, তো আমাকে মেবি একটু গোড়া থেকে পড়তে হয়েছে। আর অন্যান্য যারা আলিয়া থেকে আসে, আলিয়া থেকে দেখা গেছে যে আলেমের সার্টিফিকেট নিয়ে আসলে ওদের হচ্ছে অতটা একটু পিছন থেকে পড়তে হয় না, সার্টিফিকেট শো করলে হচ্ছে অটোই আগায় দেয়। আপু দুইটার হুম, পার্থক্য কি, কওমি আর ইসে আপু আলিয়াতে হ্যাঁ, সম্ভবত কওমি জেনারেলও আর আছে। হুম। আলিয়াতে পার্থক্য হচ্ছে আপু, কওমির পড়াশোনাটা হচ্ছে আপনার অ্যারাবিকে খুব বেশি গুরুত্ব, মানে পুরাটাই আরবি নিয়ে হচ্ছে। যেমন আমাদের কলেজের আচ্ছা। মধ্যে যদিও আমার জেনারেল বিষয় ধারণা একটু কম, অনেক কম বলতে গেলে, তো একটা আছে না যে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ডিপার্টমেন্টে জি জি। পড়া, পুরাটা ইংলিশের উপরে। তো হ্যাঁ কওমি হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার পুরা চর্চাটাই হচ্ছে আরবির উপরে, একদম পুরা আরবি। আহ, তো আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার এই যে কোরআন বলেন হাদিস বলেন, আপনার হাদিস তো আমরা শুধু বুখারীর নাম জানি এরকম, আপনার প্রসিদ্ধ প্রসিদ্ধ 6-7টা গ্রন্থ আছে, বিরাট বিরাট। তো হচ্ছে এগুলো সব পড়া, সব মানে যাই হোক ওইটা একটা ভিন্ন জগৎ।
তো এটা হচ্ছে আর কি কওমি, আর কওমির পরিবেশটা আলিয়ার চেয়ে অনেকটাই ভিন্ন। মানে কওমির পরিবেশটা অনেক শক্ত থাকে এবং তাদের পড়াশোনা সবকিছুই আর কি অনেক মানে গভীর এবং একটু কষ্টসাধ্য থাকে আর কি। আর আলিয়াতে যেটা হয় এটা হচ্ছে আপনার আপু কিছুটা স্কুল সিস্টেমের, বলতে গেলে হচ্ছে স্কুল সিস্টেমে পড়াশোনা থাকে, অনাবাসিক থাকবে, তারপরে হচ্ছে আপনার সেখানে জেনারেল সাবজেক্টও থাকে। আর ওরা হচ্ছে আরবিতে সবচেয়ে বড় কথা, অ্যারাবিকটাতে ওরা অত বেশি পারদর্শী থাকে না। কওমিতে আরবিটাতে যেরকম গভীরতা নিয়ে পড়ায় ওরা ওরকম থাকে না, দেখা গেছে। আমি যদি আপনাদেরকে বুঝায় বলি, যেমন ধরেন আমরা যে পড়াশোনা করে আসছি, আমরা হচ্ছে অ্যারাবিক একদম মূল গ্রন্থ থেকে আমরা হচ্ছে পড়াশোনা করে আসছি। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সাপোর্ট হিসেবে কিছু নোটস থাকতো আমাদের, আমরা হচ্ছে নিজেরা অনেক সময় নোটস তৈরি করতাম, বা হচ্ছে বিভিন্ন ভালো কোনো নোটস আমরা শুধু হেল্প এর জন্য পরীক্ষার সময় কিছুটা দেখতাম, কিছু নোটস আমরা ঘাটাঘাটি আচ্ছা করতাম, কিন্তু আমাদের মূল পড়াই থাকতো মূল গ্রন্থের উপরে। আচ্ছা। কিন্তু দেখা গেছে যে আলিয়াতে যেটা হয়, মনে করেন আলিয়াতে যেটা হয়, আমরা যে ওই যে মানে মানে কি বলে এটারে, সাপোর্ট হিসেবে যে নোটস গুলো আমরা মাঝে মধ্যে দেখতাম, আলিয়াতে মানে ওদের মূল পড়াশোনায় হচ্ছে ওই নোটস এর উপরে। আমরা যেটাকে নোটস বলতেছি ওরা আচ্ছা। ওটাকে মেইন বই হুম বলতো। হুম। এরকম হচ্ছে ওদের পড়াশোনা। তারপরে হচ্ছে এরকমও হয়, ধরেন দেখা গেছে যে আলিয়া আমাদের কওমিতে তো, যেমন আমি হচ্ছে ক্লাস 4 থেকে কওমিতে পড়ছি, ক্লাস 4 থেকে একদম আমাদের যে শেষ বছর এটাকে তাকমিল বা দাওরা বলে, শেষ করে আসছি। তো দেখা গেছে যে আপনার আলিয়াতে আপনার ওরা আলেমে যেই পড়াটা পড়তেছে, বুঝছেন, হুম। আলেমে ওরা যেই পড়াটা পড়তেছে সেম পড়া দেখা গেছে যে আমরা কওমিতে আরো অনেক ছোট বয়সে এগুলো পড়ে ছোট ফেলতেছি। বয়স। আচ্ছা আচ্ছা। এদিকে একটা বিষয় থাকে, কিন্তু ওরা আবার আলিয়াতে আবার যে প্লাস পয়েন্ট থাকে ওটা হচ্ছে এরকম, আপনার আলিয়াতে তো জেনারেল সাবজেক্টটা অনেক দূর পর্যন্তই থাকে, মানে একদম ভালো একটা পজিশন পর্যন্ত থাকে। আপনি বলতে গেলে যে একজন আপনি যদি মানে চিন্তা করেন একজন স্কুলের ছাত্র বা একজন হচ্ছে কওমির ছাত্র বা একজন আলিয়ার ছাত্র, আপনি যদি এদেরকে বিচার করতে চান, তাহলে সব আপনি দেখবেন যে আলিয়ার স্টুডেন্টরা আগায় আছে। কেন আগায় আচ্ছা। আছে? ওরা হচ্ছে যদিও ডিপলি অ্যারাবিকের উপর অতটা করতেছে না, কিন্তু ওরা হচ্ছে মূল সারাংশ কিন্তু ওদের কাছেও আছে, মানে মূল যে একটা জ্ঞান সবকিছুর উপরে, যে ওটা কিন্তু ওরা শিখতেছে। দেন হচ্ছে আবার স্কুল কলেজে তারা তো আরবি থেকে অনেক দূরে, স্কুল কলেজে যারা আছে তারা তো শুধু জেনারেলটার উপরে ফোকাস করতেছে, এরা হচ্ছে আরবি থেকে অনেক দূরে। তো দেখা গেছে যে আলিয়াতে প্লাস পয়েন্ট থাকে, আপনি দোনো বিষয়ে ওরা হচ্ছে অনেক বেশি জ্ঞানী থাকে, ওদের অনেক নলেজ থাকে। বর্তমানে যে জামাত শিবির, তাই না, তো এই জামাতটা কোত্থেকে হুম আসছে? এরা তো মূলত আলিয়া থেকেই আসছে, সব আলিয়ার পোলাপান। হুম। তো হচ্ছে আচ্ছা। এদের এজন্য এদের পাওয়ারটা অনেক বেশি থাকে, এদের হচ্ছে দোনো, এদের হুম আপনি দুনিয়ার দিকেও আপনি আটকাইতে পারবেন না চাইলেও, আবার হুম। হচ্ছে আপনি যে আপনি আপনি ইসলামের যে মানে নলেজ জেনারেল আর সম্ভবত আপনি এদেরকে আগে মানে ইসলামিক সবটাই। হ্যাঁ, আটকাইতে পারবেন না, বুঝছেন। এজন্য হুম। আমি যদিও আমি কমিতে পড়াশোনা করছি, কিন্তু আমি এখন বুঝ হওয়ার পরে আমি হচ্ছে আলিয়াতে খুব বেশি আমি সাপোর্ট করি। ডিফারেন্স। আর আমার খুব মানে আচ্ছা। ভালো লাগে বিষয়টা, খুবই ভালো লাগে আসলে। আপু তাহলে একটা বাচ্চারে যদি আমরা মানে ধরেন আমার বাচ্চাকে আমি দিতে তাহলে বেস্ট আলিয়াই হবে তাই না? আমি হচ্ছে মাদ্রাসা আমার লাইনে যদি যেতে। বলি আপু, আমি যে আজহারে পড়তেছি, তাই না, আজহারের পড়াশোনা কিন্তু আলিয়া সিস্টেমের, ও আজহারের আচ্ছা। পড়াশোনাটা হচ্ছে আপনার আলিয়া সিস্টেমের। হুম, আপনার এখানে মানে সবকিছু পুরো ওরকম। আর আমার হচ্ছে আমি যদি হুম। ব্যক্তিগতভাবে আমি চিন্তা করি, আমার যদি বাচ্চা কাচ্চা আল্লাহ যখন দিবে, যখনই দিবে, তো প্রথম হাতে খড়ি অবশ্যই বাবা মায়ের কাছেই হবে, যেহেতু আমরা দুজনই হচ্ছে একই লেভেলের, একই লাইনের, একই ব্যাকগ্রাউন্ডের। তো প্রথম হাতে হুম। খড়ি, হাতে খড়ি বলতে আমি কতটুকু বোঝাচ্ছি, যেমন ধরেন সর্বোচ্চ হিপসটা মানে আমার বাচ্চা চাইলে আলহামদুলিল্লাহ বাসায় করে ফেলতে পারবে। তারপরে হুম। যদি সামনের দিকে পড়াশোনা চিন্তা করি, আমার হচ্ছে আলিয়া লেভেলের যে পড়াশোনা গুলো এটার প্রতি আমার খুবই একটা আগ্রহ। মানে আমার বাচ্চা দোনো দিকে শিখতে হবে, ও শুধু একদিক নিয়ে বসে থাকবে আচ্ছা আপু আর একদিক। কতটুকু পর্যন্ত মানে পড়ান মানে থাকা উচিত আল্লাহ যে আপু ইউনিভার্সিটিতে পড়ার জন্য? আপনার হচ্ছে কি জানেন, মানে আমরা যারা কমই ব্যাকগ্রাউন্ডের আছে, আমাদের যে সমস্যাটা হয়, যেটা আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি, যে সেটা হচ্ছে যখন মানে এরা হচ্ছে দুনিয়া সম্পর্কে অনেকটাই পিছায় থাকে আপু, সহজ কথা, তাল মিলায় চলতে পারি না আমরা সমাজের সাথে, এটা 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 হয়, এটা হয়ে ওঠে। কারণ কওমিতে পড়াশোনাটা হচ্ছে একটা বদ্ধ সিস্টেমের পড়াশোনা, মানে হচ্ছে কোনো দিকে ফোকাস দেওয়া যাবে না। হ্যাঁ, মানে অনেক অনেক বিধিনিষেধ, অনেক কিছু মাধ্যমে কওমি জগৎটা পার করতে হয় সহজ, আপনি আহ এরকম একটা দশা আর কি। তো যার কারণে এরকম হয় যে এরা হচ্ছে দুনিয়ার অনেক ময়দানে ছেড়ে দিলে এরা হোঁচট খাবে। এদের মধ্যে যদিও ঠিক আছে আল্লাহর ভীতি অনেক বেশি থাকে, বা হচ্ছে ইসলামটাকে তারা খুব জোরালো ভাবে পালন করে, কিন্তু আপনি যদি ইসলাম পালন করতে যান, ইসলাম পালন করতে গেলে আপনার দুনিয়া সম্পর্কে ধারণা থাকাটা খুব বেশি জরুরি, অনেক বেশি জরুরি। তারপরে হচ্ছে আপনি যদি, যেমন আমি এর আগে একদিন তো কথা বলছিলাম আপনাদের সাথে, আপনি যদি আল্লাহ দিনের দাওয়াতও মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলেও তো আপনাকে দুনিয়া সম্পর্কে জানতে হবে, যাদের কাছে আপনি দাওয়াত দিবেন তাদের পরিবেশ অবস্থা সবকিছু সম্পর্কে আপনার একটা সাম্যক নলেজ থাকতে হবে। তা আমি মনে করি যে কওমি পড়াশোনা খারাপ না, তবে এটা
আরো অনেক কিছু জরুরি যার মধ্যে আমাদের মধ্যে নাই, এটা আমি মনে করি। তারা আসলেই অনেকটাই পিছায় থাকে। যেমন আমি যখন পড়াশোনা করছি কমিতে, তখন তো আমার কাছে মনে হতো যে আমি খুব ভালো পরিবেশে আছি, বা আমি যতটুকু আছি আমি এনাফ, আমার কাছে এরকম মনে হতো। কিন্তু আমি যখনই হচ্ছে বাইরের জগতে প্রবেশ করতাম, বাইরের জগতে মিশতে চাইতাম, বা হচ্ছে নিজেকে প্রেজেন্ট করতে চাইতাম, তখন অনেকটাই আমার মধ্যে জড়তা কাজ করতো। আমি অনেকটাই নিজের মধ্যে অভাব ফিল করতাম, সামাজিকতা বলেন, যে কোনো কিছুই বলেন, সবকিছুতে একটা পাটা বুঝতাম। অথচ আমি কিন্তু কমি লেভেলের একজন ভালো স্টুডেন্ট ছিলাম। আমি যখন কমিতে পড়াশোনা করছি, আমার কমি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, এবং খুবই মানে বলতে গেলে সুখ্যাতি ছিল আমার পড়াশোনার সময়। তো আমারই যদি এই অবস্থা হয়, তো স্বাভাবিক, তো বুঝতেছেন আর কি বিষয়টা। তো এই জন্য আমি চাই হচ্ছে একটা মানুষের অবশ্যই যেমন দিনী জ্ঞান থাকতে হবে, তার মধ্যে দুনিয়াবি বিষয়েও তার মধ্যে জ্ঞান থাকাটাও তেমনই জরুরি। নতুবা সে আসলে আসলে সে একজন পারফেক্ট মুসলিম শুধু ওরকম দিয়ে হইতে পারবে না। আপনি কখনোই দুনিয়া বাদ দিয়ে একজন পারফেক্ট মুসলিম হইতে পারবেন না। আপনি শুধু নামাজ রোজা করলেই যে আল্লাহর কাছে পার পেয়ে যাবেন, বিষয়টা এমন না। আল্লাহ হচ্ছে ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা রাখেন নাই। বৈরাগ্যতা মানে কি, শুধুই হচ্ছে ইবাদত নিয়ে পড়ে থাকলাম, দিন দুনিয়া সবকিছু জ্ঞান না রেখা, সবকিছুর চিন্তা বাদ দিয়া, ওইটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হচ্ছে একটা সামাজিক ধর্ম। ইসলাম পুরাটা জীবন বিধান হচ্ছে আমাদের ইসলাম। হ্যাঁ, তো আমি যদি শুধু একঘেয়েমি করে চিন্তা ভাবনা করি, বা আমার আমার চিন্তা ভাবনার মধ্যে যদি গোঁড়ামি থাকে, আমি তাহলে কেমন পারফেক্ট মুসলিম হইলাম? এটা তো হইলো না। আমার মধ্যে যদি এতটুকু জ্ঞান না থাকে কিভাবে সামাজিকতা বজায় রাখতে হয়, কিভাবে, মানে আমি আসলে বুঝাইতে পারতেছি না, আমার মনের ব্যথাটা বুঝাইতে। মনটা আপু না সামঞ্জস্য আপু বুঝতে রাখতে হবে, পেরেছি। এটা হয়েছে আমার আসলে অনেক মানে আমার হচ্ছে সবকিছু। আফসোস লাগে, আমি হচ্ছে আমার মাকে সেদিন বলতেছি যে আমাকে যদি আলিয়া থেকে পড়াশোনা করাইতো, তাহলে আমার জন্য খুব ভালো ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি আর যদিও কষ্ট ছিল পিছনের জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কষ্ট নাই, কারণ এখন আল্লাহ আমাকে তৌফিক দিছে। আমি যেমন চাইছি, হুম। আল্লাহ এখন হয়তো দেরি করে হলেও আমার সেই আশাটা পূরণ করছে। আমি এখন বুঝতেছি, আরো শিখতেছি, আরো নিজেকে আপডেট করতেছি, এই আর কি আপু। তো যখন আমরা আবার কওমিতে যখন পড়তাম, তখন দেখতাম কওমি মানুষরা আবার আলিয়াকে খুব বেশি অপছন্দ করে। মানে আমি এমনও কথা শুনতাম, তারা বলতো বলতো কি যে আলিয়ার চেয়ে স্কুলই ভালো, এরকমও বলতো, যে আলিয়ার পড়ানো হচ্ছে বাচ্চারা স্কুলে পড়ানো ভালো। তখন বুঝতাম না, যে যা বলতো শুনতাম, সেটাই হয়তো সঠিক মনে করতাম। কিন্তু এখন যখন নিজের মেধা দিয়ে বুঝতেছি, তখন মনে হচ্ছে যে আসলে বিষয়টা এমন না, আসলে আলিয়ার পড়াশোনাটা আসলেই অনেক ভালো। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু অন্যরকম। আপনার সব জায়গায় কিছু কিছু আপনার হচ্ছে প্রতিষ্ঠান ভালো, কিন্তু এর মধ্যে যদি অন্যরকম কোনো দুষ্টামি থাকে, এটা তো আসলে প্রতিষ্ঠানের দোষ না বা সিস্টেমের দোষ না। অনেক সময় এরকম শোনা যায়, যেমন ধরেন, আপনারা তো জানেন আলিয়াতে হচ্ছে ছেলে শিক্ষকও থাকে, মেয়ে শিক্ষকও থাকে, এবং তারা ওপেনলি থাকে। যদিও মেয়েরা হচ্ছে সেখানে আপনার হিজাব করে, মেকআপ করে বসতেছে, তারপরে অনেক সময় এরকম রেকর্ড শোনা যায়, এলোমেলো রেকর্ড শোনা যায়, কিছু হয়তো বাজে কিছু মানুষের কারণে এলোমেলো রেকর্ড শোনা যায়। তো এটা আসলে মূলত আলিয়ার দোষ, বিষয়টা হচ্ছে এমন না, এটা হচ্ছে ওই মানুষদের দোষ যারা এরকম দুষ্টামি করে, প্রতিষ্ঠান নষ্ট করে, বা সিস্টেমের মধ্যে নষ্ট করে, এটা মানুষের দোষ। এটা আসলে আলিয়া বলে কোনো কথা না, কমই বলে কোনো কথা না। কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে সারাংশ কথা হচ্ছে, একটা মানুষের জন্য সব দিকেই নলেজ থাকতে হবে। একদিকে খুব বেশি পারদর্শী আর একদিকে আমি পুরো অজ্ঞ, এটা আসলে কোনো সৌন্দর্য না। সৌন্দর্য হচ্ছে আমার যে কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকবে, বাদ বাকি অন্যান্য সকল বিষয়ে আমার একটা নলেজ থাকবে, আমার একটা বেসিক জ্ঞান থাকবে। এটা হচ্ছে জীবনের সৌন্দর্য, মানুষের জ্ঞানের সৌন্দর্য। এই আর কি আপু, আজকে আমি অনেক কথা বললাম, দুঃখিত। আচ্ছা, যাই হোক। ধন্যবাদ আপু, ভালো না লাগলো। আপনি ভালো কথা বলছেন, না কিছু তো জানি না, আমি পড়ছি বাংলা, এখন মেয়ের এই আরবি পড়াবো, এখন কিছুই জানি না কেমনে কি শুরু করব। মানে হচ্ছে যাদের বাচ্চা কাছে, এখন তো আমাদের যে জেনারেশন, মানে আমাদের বয়সী যারা আছে, সবাই তো আলহামদুলিল্লাহ, আমি যদি এখনো পিছিয়ে আছি, সবাই তো আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা আছে। তো হচ্ছে সবার আগে হচ্ছে বাচ্চাকে হাতে খড়িটা নিজের কাছে দেওয়ার চেষ্টা করবেন, মানে নিজের একটা বাউন্ডারিতে দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে হাতে খড়িটা। একদম শুরুর যে বিষয়গুলো লাগলে হচ্ছে, আপনি না পারলে আপনার বাচ্চার জন্য বাসায় কোনো টিউটর রাখবেন। হাতে খড়িটা যেন বাচ্চারা আপনার সামনেই হয়, হাতে খড়িটা বাচ্চাকে অনেক দূরে দিয়ে দিবেন না। অনেকে আছে ছোটবেলায় বাচ্চাদেরকে আবাসিক দিয়ে দেয়, এটা আমার কাছে মোটেও ভালো লাগে না, একদম মোটেও ভালো লাগে না, মন থেকে ভালো লাগে না। আপনার তারপরে হচ্ছে আপনার বাচ্চাকে যদি হিফজো পড়ানোর ইচ্ছা থাকে, হিফজোটা পড়াইতে হয় একটা সময়ে, হিফজোটা থাকে, হিফজোর একটা বয়স থাকে, যেমন হচ্ছে বাচ্চাদের 11-র মধ্যে হিফজো শেষ করে ফেলে ভালো। তো আপনি যদি হিফজোর খাতিরেও আপনার বাচ্চাকে আপনি দূরে দিতে চান, তাহলে একটুখানি বড় করে দেন বাচ্চারা, একটু 8-9 বছর যাক, বা 9-10 বছর ওইরকম বয়সে দেন। বেশি পিচ্ছিকালে কোনো বাচ্চারে আপনারা কখনো আবাসিক দেওয়ার চিন্তা করবেন না, এটা খুব বেশি একটা জুলুম।
এই আর কি ওইটা কথা। একটা সমস্যা এখন না, মানে হাফেজি পড়া নাকি হোস্টেলে না থাকলে পড়া হয় না। এখন হোস্টেলে দেওয়া তো আমার আত্মাই কুলাইবো না। হোস্টেলে দেওয়া ছাড়া হয় না, একটু হয়তো এদিক সেদিক হবে, তারপরেও আমার মনে হয় বাচ্চা কাচ্চাদেরকে যতটাই নিজের মানে আহ, নাগালে রেখে পড়ানো যায় অতই ভালো, ওইটাই ওইটাই। বর্তমানে আরো বেশি। এই আর কি। আমার ভালো হ্যাঁ, লাগে না, আসলে তারপরে হোস্টেল ভালো লাগে না। আমারটা হচ্ছে মেয়ে বাবু, এখন মেয়ে বাবু নিয়ে আমি আরো টেনশন। বাচ্চাদের জুলুম হয়ে যায় ছোটবেলায়, বাচ্চাদেরকে যারা হোস্টেলে দিয়ে দেয় না, আমি তো এই লাইনে পড়াশোনা করে আসছি, আমি তো স্বচক্ষে সব দেখে আসছি। আসলে বাচ্চাদের উপর এক ধরনের মানসিক জুলুম হয়ে যায়, এরা হয়তো একসময় টিকে টিকে যায়, একসময় তারা সয়ে নেয় সবকিছু, কিন্তু এই বাচ্চাদের যে মানসিক বিকাশে কি পরিমাণ একটা ধাক্কা জীবনে ওরা খায়, এটা হয়তো আসলে ওই বাচ্চা ছাড়া হয়তো বা বাচ্চাটাও বুঝতেছে না। আমি যেমন এখন বুঝতেছি, চিন্তা করতেছি, হয়তো বাচ্চাটাও মানে একসময় তো বুঝি নাই, তাই না? তো এরকম আর কি, উচিত না আসলে বাচ্চাদেরকে আচ্ছা আপু, ছোটবেলায়। আমাদের বাংলাদেশের পদ্ধতি আর বাহিরের দেশের পদ্ধতি কি মনে হয় নিশ্চয়ই পার্থক্য আছে। আমি একটা নিউজে দেখছিলাম যে তুরস্কে ওরা হিফজ করে অন্যরকম পদ্ধতিতে, মানে সহজে বাচ্চাদের আনন্দের মাধ্যমে। আর বাংলাদেশ আসলে হিফজতে আসলে প্রায় কি, দেখা যায় বাচ্চারা থাকতে চায় হ্যাঁ, না, অনেক এখানে আবার মারে একটা মানে বিষয় হচ্ছে, মানে বাংলাদেশে আসলে মানুষের নিয়ত তো খারাপ না, তাই না? আমাদের নিয়ত ভালো, কিন্তু হয়তো বা সিস্টেমের কারণে একটু এলোমেলো সিস্টেম থাকে। আলাদা। অথবা এরকম হয়, ও যে পুরোনো জমানা থেকে চলে আসছে, উস্তাদদের কাছে এরকম ওটাই ধরে দেখে আসছি, রাখছে। এটাই মনে করি যে আসলে মানুষেরও দোষ না, আপনি বুঝছেন? আমি কোনো মানুষকেও দোষ দিচ্ছি না, আমাদের সিস্টেমটা এমন হয়ে আসতেছে। যে বাইরের দেশে বললেন আপনি, তাই না? যে আমাদের এদিকেই আমি হুম। যদি বলি, যে আজহার তো আপু অনেক, মানে আপনারা আর কখনো আজহার সম্পর্কে গবেষণা করে দেখেন আপনারা, তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন আমার চেয়ে। তো হচ্ছে আপনার এখানে সিস্টেম হচ্ছে এরকম, ওরা হচ্ছে প্রত্যেক ক্লাসে একটা পরিমাণ থাকে আপনার, পরীক্ষার সাথে এই পরিমাণ তোমার যেমন ধরেন আপনার এই পরীক্ষায় সূরা বাকারা থেকে প্রশ্ন আসবে, আপনার হচ্ছে একটা সময়ের মধ্যে সূরা বাকারাটা মুখস্থ থাকতে হবে। তো দেখা গেছে প্রত্যেকটা বছরে এদের একটা সিলেবাস থাকে, যে এই বছরে কোরআনের এতটুকু মুখস্থ, এই বছরে কোরআনের এতটুকু মুখস্থ। তো সারা ক্লাসে টিচাররা অন্যান্য সাবজেক্ট গুলো যেরকম পড়াচ্ছে, ওরা হচ্ছে কোরআন থেকেও একটা ক্লাস নিচ্ছে, হাসতে খেলতে ওদের মুখস্থ করাই দিচ্ছে, ওরাও মুখস্থ করতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা গেছে এরকম করতে করতে আপনার আস্তে আস্তে একটা বাচ্চা হচ্ছে সে বিভিন্ন ক্লাস অতিক্রম করতেছে, আর অটোমেটিকলি তার হচ্ছে কোরআনের অনেকগুলো অংশ তার অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে, বুঝছো না আপু? এটা হচ্ছে বিরাট একটা প্লাস পয়েন্ট। তারপরে একটা পর্যায়ে বাচ্চা যখন বড় হয়, দেখা গেছে যে আপনি অলরেডি ওর দেখবেন যে প্রায় অনেক পরিমাণ মুখস্থ হয়ে গেছে, বাকি অংশগুলো সে চাইলে খুব মানে সহজে সে নিজে নিজে পড়ে ফেলতে পারবে, বা খুব সহজে সে আয়ত্ত করতে পারবে। এই হচ্ছে অবস্থা। এই যে এখানে মিশরে তো আপনার হচ্ছে কোরআন নিয়ে খুব বেশি বিখ্যাত হচ্ছে মিশর। মিশর হচ্ছে কোরআন নিয়ে খুব বেশি বিখ্যাত, এখানে হচ্ছে জায়গায় জায়গায় কোরআন। আপনি হচ্ছে যেমন আমরা জানি, আমরা হচ্ছে যখন বাংলাদেশে এরকম হয়, যখন আমরা গাড়ি দিয়ে কোথাও যাতায়াত করি, গাড়ির মধ্যে হচ্ছে আমরা ভলিউম দিয়ে গান শুনি বা এরকম এরকম শুনি, তাই না? নিউজ শুনি। কিন্তু এদেরকে আপনি দেখবেন কি, আপনি এদের তো রিক্সা নাই, রিক্সা চলাচল করে না, এরা হচ্ছে সবই হচ্ছে আপনার গাড়ি, ছোট ছোট গাড়িতে এরা চলাচল করে। তো এদের হচ্ছে আপনি দেখবেন যে ট্যাক্সি ড্রাইভার দেখলে আপনার কাছে মনে হবে যে সে একটা মূর্খ মানুষ, অথচ আপনি দেখবেন তার গাড়ির সামনেও একটা কোরআন থাকবে, একটা আবশ্যক সবার কাছে। সবার দেখবেন গাড়ির সামনে একটা কোরআন থাকবে, মানে হচ্ছে গাড়ির সামনে বলতে আপনি বুঝতেছেন, তাদের এই যে কি বলে, কাছের ড্যাশবোর্ডে। ওদিকে। আহ, তারপরে হচ্ছে অল অল টাইম তাদের হচ্ছে গাড়িতে কোরআন বাজতে থাকবে, বিভিন্ন কারীদের তিলাওয়াত অল টাইম মানে বাজতেই থাকে, এরা শুনতে থাকে। তারপরে হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন দোকান, এই দোকানের মধ্যে মানুষ দোকানদারি করতেছে, ফাঁক টাইমে বসে শুধু কোরআন পড়তেছে। তারপরে হচ্ছে এমন কি আপনাকে আমি কি বলবো, একজন ভিক্ষুক আপনি দেখবেন সে ভিক্ষা করতেছে, সে ভিক্ষাও করতেছে, আবার সুরে সুরে সে তিলাওয়াতও করতেছে, চিল্লায় চিল্লায় সে তিলাওয়াত করতেছে। মানে বাবা। এদিকে তিলাওয়াত এত বেশি পপুলার, মানে মানুষের মুখে মুখে, বাচ্চারা বুঝছেন, বাচ্চারা খেলা করতেছে, আপনি দেখবেন বাচ্চারা খেলতেছে, বাচ্চারা যা খেলতেছে ওরা কোরআনের আয়াত নিয়ে খেলতেছে, ও একটা আয়াত পরে ও একটা আয়াত মাশাআল্লাহ। পরে ও একটা আয়াত পরে এটা খেলতেছে। তারপর যে টিনেজ বয়সের যে ছেলে মেয়েরা, এরাও যখন আড্ডা মারে, এরা কোরআনের আয়াত নিয়ে আড্ডা মারে। ও হচ্ছে একটা একটা সুর ধরে, ও তারপর আরেকটা সুর ধরে, ও হচ্ছে এরা এগুলো নিয়ে ওরা মজা করে, মানে ওদের আনন্দেও কোরআন, ওদের দুঃখে কোরআন, ওদের সুখে কোরআন, সব জায়গায় হচ্ছে ওদের কোরআন। মানে এরকম একটা অবস্থা দৃশ্য মিশরে আসলে যেটা অ্যাভেলেবল দেখা যায়। তো তো এই যে ওরা যে ওদের যে কোরআনের প্রীতি, ওদের যে কোরআনের প্রেম, এটা কি আমাদের বাংলাদেশের চেয়ে মানে কোনো অংশে কম? বা বাংলাদেশে কি আপনি এরকম সিচুয়েশন পাবেন? অথচ এরা কি, এদের তো এরকম না যে এদেরকে এমন জোর জবরদস্তি করে শেখানো হচ্ছে, এদেরকে এরকম প্রেসারে রেখে শেখানো হচ্ছে। তো এরকম কিচ্ছু না, এরাও কিন্তু হাসতে খেলতে এনজয় করে করে কোরআন শিখতেছে, কোরআন পড়তেছে, কোরআনটা সানন্দে বুকে রাখতেছে।
হ্যাঁ, কোনো তারা এটাকে চাপ মনে করতেছে না। অথচ আমাদের বাংলাদেশে এত চাপ দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, আমাদের হচ্ছে সহজ কথা বলতে গেলে আমাদের ভক্তি চলে যায় এক পর্যায়ে। মানে কেউ যদি বলে যে বাসায় যদি আসলে কেউ বলে বাবা তুমি কোরআন পড়তে বসো, মনে হয় যেন কি একটা বোঝা আমার উপর চাপাই দিছে। এই মানসিক প্রেশারটা কি হয়, এটা আমাদের মধ্যে তৈরি হয় আস্তে আস্তে। এত বেশি একটা নিয়ে আমাদেরকে করা হয় যে পরে এটারে তখন আর ভালো লাগে না। যে কোনো জিনিসে আপু, যেমন হিফজখানা বাচ্চাদের মধ্যে এরকম কেন দেখা যায়, ওদের 24 ঘন্টাই হচ্ছে ওদের হচ্ছে শুধু কোরআন পড়ো, শুধু কোরআন পড়ো। ওদের তেমন কোনো বিনোদন দেখা যায় না, তেমন হচ্ছে আবার সারাদিন শাসনের মধ্যে রাখে। 24 ঘন্টায় ক্লাস। আপনি যদি যেমন কি বলেন, আপনি অন্যান্য লাইনের যে পড়াশোনাগুলো বলেন, আমাদের হচ্ছে একটা টাইম ক্লাস থাকে, বাকি টাইমটা হচ্ছে বাচ্চাদের কোচিং থাকে, এটা থাকে ওটা থাকে, বিভিন্ন সাবজেক্ট থাকে, বিভিন্ন টিচার থাকে। পড়াশোনার মধ্যে একটা হচ্ছে আপনার রুচিশীলতা থাকে, সহজ কথা বৈচিত্র্য থাকে। কিন্তু হেসখানা বাচ্চাগুলোর মধ্যে যেটা দেখা যায়, এটা হচ্ছে ওদের 24 ঘন্টায় ক্লাস। সহজ কথা, এদের হচ্ছে ওই ক্লাসের মোমেন্টটাই 24 ঘন্টা থাকে। 24 ঘন্টায় টিচাররা হচ্ছে আপনার কঠোর ভাবে তাদের সামনে বসা থাকে। একই টিচার সবসময় দেখতেছে, একই পড়া সবসময় পড়তেছে। তারপরে হচ্ছে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতেছে, শাসনের মধ্যে থাকতেছে। তো আসলে পোলাপান অনেক সময় বিগড়ায় যায়। মানুষ বলে কি হিফজখানায় পড়তে গেলে পোলাপানের শয়তানে ধরে, এটা মানুষ বলে। কিন্তু আসলে এখানে অন্য কাহিনী আছে, যে পোলাপানের উপরে এরকম মানসিক সিচুয়েশন তারা ক্রিয়েট করে যে পোলাপান আসলে তাদের জিন্দেগি এলোমেলো হয়ে যায়, তাদের মেন্টালিটি অনেকটা এলোমেলো হয়ে যায়। এজন্য অনেক সময় অনেক বাচ্চারাই দেখা যায় হিফজখানায় পড়তে দিলে এরা বিগড়ায় যায়। বিগড়ায় কেন? এই মানসিক চাপ সবাই নিতে পারে না, এজন্য। আর একটা লাস্টে একটা সাজেশন চাইতেছি। আচ্ছা, মানে একটা বাবুকে বাসা থেকে কখন থেকে কোরআন মানে আরবি পড়ার জন্য আসলে কত বয়স থেকে আসলে ঠিকভাবে শুরু করা উচিত? আপু, আমার মতে কি জানেন, এই যে আপনারা যারা পড়তেছেন না, আপনারা যারা হুম, পড়তেছেন আপনারা হচ্ছে এই নিয়তে পড়বেন যে আমার বাচ্চার হাতে খড়ি আমার মুখে হবে। যে বা আপনারা আমি হচ্ছে এইটাই আসলে এই নিয়ে এই নিয়তে পড়া পড়বেন, শুরু ঠিক করি। আছে? আর আমার মা হুম, আমার মা হচ্ছে আলিয়া ব্যাকগ্রাউন্ডের ছিলেন। উনি হচ্ছে আমার হাতে করে আমার মা দিছে আমাকে, সত্য কথা যেটা। আমার মাদ্রাসা যাওয়ার আগে আমার আলিফ মাদ্রাসা চিনা হয়ে গেছে, বা আমার এর সাথে একটা পরিচিতি হয়ে গেছে, মেন্টালিটি এবং হচ্ছে মৌখিক হুম, ভাবেও একটা পরিচিতি আমার মার কাছ থেকে আমার হয়েছে। তারপরে হচ্ছে আমি মাদ্রাসায় গেছি আর যাই করছি, আমি একটা ইজি ফিল করছি। এখন যেটা হচ্ছে যে সবার আগে হচ্ছে বাচ্চার যে খেলার বয়স হয় না, বাচ্চারা যখন কথা বলতে হুম, শিখে, বাচ্চাদের সঙ্গে যখন বাবা মারা খেলাধুলা করে, আপনারা খেলাধুলার ছলে আপনারা চেষ্টা করবেন 3 থেকে 5 বছরের মধ্যে বাসায় থেকে খেলাধুলার ছলে দেখবেন যে আপনার বাচ্চার আপনি অনেকটাই আপডেট করে ফেলবেন। তাদের দেখা গেছে হাসতে খেলতে তাদের হরফ চিনা হয়ে যাবে, হাসতে খেলতে এদের অনেক কিছুই তাদের চিনা হয়ে যাবে। এদেরকে আপনারা বেশি বেশি কোরআন শোনাবেন, এদের সামনে আপনারা কোরআন বলবেন, এদেরকে মুখে মুখে দেখবেন আপনার মুখের থেকে নিয়ে এরা অনেক কিছু শিখে ফেলছে। এরকম হাসতে খেলতে দেখবেন যে 5 বছরের মধ্যে আপনার বাচ্চা প্রায় দেখবেন যে অনেকটাই মানে সে এটার সাথে পরিচিত হয়ে গেছে। তারপরে আপনারা যেটা চাপ পারেন, তাকে হচ্ছে চাপ না দিয়ে, একদমই চাপ না দিয়ে, জি, হাফ টাইমের জন্য বা অল্প টাইমের জন্য কোনো টিচারের কাছে তাকে হস্তান্তর করতে পারেন। হ্যাঁ, এমন টিচারের কাছে আচ্ছা, দিবেন যে হচ্ছে তার সঙ্গে কড়াকড়ি করবে না, তার সঙ্গে মেজাজ দেখাবে না, তাকে তাকে সুন্দরভাবে হ্যান্ডেল করবে। বাচ্চার টাইমের দিকে আপনি খেয়াল করবেন না, আমার বাচ্চা অনেক সময় নিচ্ছে, এগুলো না। তাকে আপনি রিল্যাক্সে আচ্ছা। চেষ্টা করবেন যে যতটুকু তার কাছ থেকে পারানো যায়। তারপরে তারপর হচ্ছে আপনি কি বাচ্চাদের পড়ানোর কোনো মানে চিন্তা ভাবনা আছে আপাতত বাংলাদেশে চালু যাওয়ার করার? আগে আপাতত নাই, মানে অনলাইনে অনেক কঠিন হয়ে যায় বাচ্চাদেরকে সামলানো। আচ্ছা, এই ওদের জন্য কন্ট্রোল করা, বুঝতে পারছি। আসলে হুম, অনেক কঠিন হয়ে যায়। হুম, আচ্ছা, তারপরে হুম, হচ্ছে 6 থেকে 7 বছর। তারপরে টার্গেট রাখবেন যে 6 থেকে 7 বছরের মধ্যে আপনার বাচ্চা হচ্ছে ওইরকম টিউটরের কাছে হোক বা যার কাছে হোক, সে কোরআনটা দেখে দেখে পড়া শিখে ফেলবে। সে কোরআনটা দেখে দেখে পড়া শিখে ফেলবে। তারপরে হচ্ছে 7 থেকে 8 বছর সে হচ্ছে নাজারা পড়বে, আস্তে ধীরে নাজারা পড়বে। এরপর 8 বছর বয়স যখন হয়, তখন একটা বাচ্চা মোটামুটি একটুখানি সে হচ্ছে ফিজিক্যালি পাকাপোক্ত হয়, তো সে হচ্ছে কোরআন মুখস্থ করার মতো একটা দায়িত্বভার সে শুরু করতে পারে। তারপরে হচ্ছে 8 বছর থেকে, হ্যাঁ, 7 বা 8 এই বছরটার মধ্যে আপনারা আস্তে ধীরে কোন একটা ভালো মাদ্রাসা বা ভালো কারো অধীনে রেখে আপনারা বাচ্চারা আস্তে আস্তে হিফজের জার্নিটা শুরু ঠিক আছে, করাতে পারেন। মানে খুবই ধন্যবাদ। বিশ্বস্ত কারো হাতে আপনার বাচ্চা দিতে হবে। আপনার বাচ্চা কার কাছে জি, পড়তেছে, কেমন অবশ্যই। টিচারের কাছে হুম, পড়তেছে, তার মানসিক বিকাশটা কেমন হচ্ছে, সে কি কোনো মানসিক চাপের মধ্যে আছে কিনা, তার মেন্টালিটি কিভাবে আপডেট হচ্ছে, সবকিছু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। বাচ্চা আমরা শুধুমাত্র অনেক সময় এরকম করি কি, যে আরে আমি তো আরবি বুঝি না, হ্যাঁ আমি তো ওসব বুঝি না, একটা ওস্তাদের কাছে মনে করেন চোখ বন্ধ করে ফেলায় রাখি যে হবে বাচ্চা হুম, হবে, চোখ বন্ধ করে ফেলায় রাখি। আপু, এটা আসলে উচিত না, এটা কোনোভাবে হুম, উচিত না। হুম। যাই হোক আপু, আমরা আমাদের পড়াশোনা করি, অনেক দুর্বল। ঠিক আছে, আপু ধন্যবাদ হ্যাঁ আপু। বলেন। আপু হ্যাঁ, আপু আমি রুবাইদা, মানে একটু দেরি হয়ে গিয়েছে ক্লাসে জয়েন করতে। আমি মানে মিস্টেকলি আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম আর কি। আচ্ছা আপু, অসুবিধা নাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? না না আপু, এটা বলার জন্যই
মানে আচ্ছা অনেক লেট হয়ে অসুবিধা গিয়েছে অসুবিধা আমি এখনো পড়া শুরু করি না আপু, অসুবিধা নেই, এতক্ষণ ও লেকচার চলতেছিল, কোনো ও অসুবিধা নেই। আপু, আচ্ছা আচ্ছা হ্যাঁ আপু। আমার মানে বিষয়টা এরকম যে মানে আমার ছেলে একটাই, ওর ধারণা বয়স এখন 4 বছর 4 মাস। তো এই হুম যে হুম জানুয়ারিতে তো এখন ধরো না নুরালিতে ভর্তি সালের দিকে এরকম মানে ভর্তি করাইতে হবে এরকম। এখন আমার আশাটা এরকম যে না, আমি মানে আমার সন্তানকে আগে নিজে মানে যতটুক পারি অতটুক আগে নিজের থেকে শিখাই, ওর হাতে লেখা মুখ চর্চা। দেখা গেছে আমি ভর্তি করাবো, হুজুরা দেখা গেছে মানে ওরে গরমে কথা বলবে রে বা কি মানে, কিন্তু হের ফ্যামিলি বলতেছে যে না মানে আমগো তো নোয়াখালীর দিকে না মানে এতে যে বেশিরভাগ থাকলে আপনার এরকম বাচ্চা শয়তানি করে দুষ্টামি করে, মাদ্রাসা যতক্ষণে থাকে ওর ব্রেন কাজ করে। কিন্তু এখন আমি মানে একটা মানে তার মানে দুইটার দিকে পড়ে গেছি। মানে একটা হচ্ছে আমার ইচ্ছা যে আমি চাই যে আমার সন্তানরে আগে আমি নিজে শিক্ষা দিই, তারপর দিই হুজুর হোক টিচার হোক যে হোক অন্যদের কাছে। এখন আমি মানে কি করব, মানে কোনটা আমার সন্তানের জন্য ভালো হবে ওইটাই মানে আচ্ছা আপু, বুঝতেছি না। আপনার বাচ্চার বয়স কত বললেন? 4 বছর 4 মাস? হুম। বাচ্চা তো অনেক ছোট আপু, আপনি বাচ্চা আপনার কাছে রাখেন, আপনার কাছে রেখে আপনি শিখান, আরবি হাতের লেখা শিখান, বাংলা হাতের লেখা শিখান, হাতে ঘড়ি দেন আপু। আপনি হচ্ছে 4 মাস বয়স, তো 4 বছর 4 মাস, আপনি হচ্ছে কথা কথা আরো কমপক্ষে চোখ বন্ধ করে 8 মাস কোনো কথাই বলবেন না বাইরে দেওয়ার ব্যাপারে। বাচ্চারা যখন 5 বছর বয়স হয় তারপরেও তো চিন্তা ভাবনা করার বিষয় যে আমি এখনই দিব নাকি আমি আরো 1 বছর দেখবো। এখন তো কোনো প্রশ্নই আসে না আপনি বাচ্চার এই 4 বছরের বাচ্চারা আপনি কারো কাছে দিয়ে দিবেন। এই হ্যাঁ আপু, এতে মানে কি আমি ওনাদের মানে ওনারা আমার শ্বশুরও একজন কারি বুঝছেন, উনি মাদ্রাসা টিউশনি করছে বা ওনারা ফ্যামিলি পুরাই শিক্ষিত। কিন্তু ওনাদের ক্ষেত্রে মানে ওইটাই ছেলে আমার ছেলে তো একটাই, আদর আদর একটু বেশি দুষ্টামি, আর আমারও একটু ভয় বেশি পায়। মানে আমার কাছে চেয়ে দাদার কাছে বেশি হেভি থাকে। এখন দাদার কথা হচ্ছে যে তো মাশাল্লাহ মানে এখনো মোটামুটি ভালোই আরবি হরফ টরফ বলতে পারে। ওনাদের কথা হচ্ছে যেহেতু পারো তাইলে তো মাদ্রাসা দেওয়া উত্তম, কিন্তু আমার ক্ষেত্রে রয়েছে না, না না আমার আপু, ছেলে এখনো বেশি ছোট। অনেক সময় এরকম হয় বুঝছেন, এই পোলাপানের এই বয়সটাতে এটা এরকম থাকে, আগ্রহ দেখায়, সবকিছু শিখতে চায়, দুষ্টামি করে বেশি, কথা বলে বেশি, এরকম থাকে। তো এই আগ্রহ দেখে আপনার বাচ্চাটা যদি এখন থেকে প্রেসার দিয়ে দেন না, মাদ্রাসায় দেওয়া মানে একটা প্রেসারে দেওয়া, বাচ্চার আগ্রহ পরে নষ্ট হয়ে যায়। পরে যখন আগ্রহ থাকার সময় তখন আর আগ্রহ থাকে না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আসলে হয় আপু, সত্যি এরকম হয়। বাচ্চাদের এই সময়টা এমন, তারা অনেক কিছুতেই আগ্রহ দেখায়, সবকিছুতে তারা আগ্রহ দেখায়, কিন্তু আগ্রহটা খুব ভালো কাছে মানে বুঝে শুনে ব্যয় করতে হবে। এখন আগ্রহ আছে, আপনি শিখান, এটা তো আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি শিখান, আপনি বাচ্চার সঙ্গে, বাচ্চা যেহেতু ভয় পায়, আপনি রাগ ভয় কম দেখান বাচ্চাদের, আপনি হচ্ছে খেলেন, বাচ্চার সাথে খেলেন, বাচ্চার সাথে টাইম স্পেন্ড করেন, বাচ্চারা আপনি হাসতে খেলতে শিখান, যা শিখাইতে পারেন। তারপরে হচ্ছে যে একটা সময় যখন দেখবেন যে না, আপনার বাচ্চা মানে একটুখানি বুঝছে, হ্যাঁ টিচার বুঝে, ওস্তাদ বুঝে কারে বলে, তখন আপনি আস্তে আস্তে বাইরের দিকে দেওয়ার চেষ্টা করেন। এখনো না আপু, এখন অনেক ছোট বাচ্চা, হ্যাঁ আপু, এতে পাক্কা বাচ্চা মানে এখন আমি ছোট বুঝছেন, বাচ্চা ছোট, বাচ্চা নিজের কাছে রাখেন, নিজের কাছে রেখে আপনি দেখেন যতটুকু পারেন। আর 5 বছর হ্যাঁ হলে জি তখন আপু। চিন্তা করেন যে আসলে কি করা যায় এখন। আচ্ছা আপু, যাই হ্যাঁ হোক। আপু ধন্যবাদ। তারপরে হচ্ছে আয়েশা বিনতে হুসাইন আপু, আমাকে শুনতে ও আমি তো আচ্ছা মূল কথা বলিনি। এটা হচ্ছে কোরআন শিক্ষা কোর্সের 2য় ব্যাচে 11তম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা বিনতে হুসাইন আপু শুনতে পাচ্ছেন? ওকে, অসুবিধা নাই। আমাদের গত ক্লাসে পড়া ছিল কলকলা সম্পর্কে, দেন হচ্ছে ডজমে কিছু অনুশীলন ছিল বাকি, তো পড়া ধরি আগে কাকে। রুবাইদা আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি আচ্ছা আপু, আপনাকে দিয়ে শুরু করি, দেখি বলেন দেখি আপু। শুক্রুন লাবুন ওসরিন عسر عين عسر ওসরিন সাউন আপু, সায়ুন ইউন সা ইউন। সায়ুন আচ্ছা মাশাল্লাহ, তারপরে? লাহ লাহুন আচ্ছা মাশাল্লাহ, তারপরে আপু এটা বলেন দেখি। মাল কারিয়াহ মাল মাল কারিআহ, কারিয়াহ আইন হবে, লাস্টে আইন হবে, মাল কারিআহ, মাল কারিয়াহ মাল কারিআহ। মাল কারিয়াহ আচ্ছা, তারপরে আপু হ্যাঁ এটা নুতফাতুন নো তো, কলকলা, কফতয় কলকলা উপরের দিকে বা নুতফাতুন জবরের মতো, নো তো ফাতুন। নুতফাতুন ওকে, তারপরে? আকলুন ওকে, আকলুন ওকে, তারপরে? জাজরুন আপু, জাজরুন আমি কিন্তু এই দুইটা গ্রুপে পাঠাইছিলাম। জাজে রুন, জাবে জাজে জাজে ও জাজে রুন। জাজেরুন আচ্ছা, তারপরে? আদেলুন উবকিয়াহ নাম উবে, উবেকিয়া উবে তিয়া। উবেকিয়া উবেকিয়া আচ্ছা আপু আমার একটা প্রশ্ন। আপু, আপু একটু পরে ওনারটা শেষ করি, তারপরে হ্যাঁ রুবাইদা আপু এই দুইটা বলে শুনান দেখি। ওয়াহুয়াল হক আপু বড় হা, হা হা, ওয়াহুয়াল হক। ওয়াহুয়াল হক
আচ্ছা তারপরে أحب وتب لهب লাহাবিউ وتب লাহাবিউ ওয়া তাব। لهب وتب আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ। রুবাইদা আপনি গত ক্লাসে ছিলেন? জি আপু গতকালকে গত ক্লাসে জি আপু ছিলাম। গত ক্লাসের প্রেজেন্ট ডাকতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ। তারপরে মুর্শিদা আপু বলেন কি বলতে যাচ্ছিলেন আপু? আপু বলতে চাচ্ছিলাম মানে আমার মনে হঠাৎ প্রশ্ন আসলো যে বা আর তারপরে জিম এইগুলা মানে জেরের মতো উচ্চারিত হবে যে বললে মানে কলকলার সময়। এখন তাহলে বাজের বি, তাহলে আমরা বাজের বে বলতেছি কেন? আপু জেরের কাছাকাছি পুরা জের তো বলা যাবে না, জেরের ও আচ্ছা কাছাকাছি আচ্ছা আচ্ছা। জবরের কাছাকাছি পুরা জবর বলা যাবে না, জেরের কাছাকাছি পুরা জের বলা যাবে না, আচ্ছা ঠিক কাছাকাছি। আছে, বুঝতে আচ্ছা পারছি। তাহলে আপনি পড়াটা বলেন দেখি আপু। হুম। সাদুন, নামলুন, রমইউন, ফিল আরদি, ফিল আরদি, গদ মোটা, ফিল আরদি। ফিল আরদি, আচ্ছা তারপরে হচ্ছে কলকলা। ফাকরাতুন, বাতাসুন, ফাজেরিন, ফাজেরি, আবেসর, ইয়ালিদে, 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 ইয়ালিদে। ইয়ালিদে, আচ্ছা এবারে এই দুইটা। ওয়াহুয়াল হক, লাহাবি ওয়া তাব্বে, লাহাবিউ ওয়া তাব, লাহাবিউ, লাহাবি ওয়া তাব্বে, লাহাবিউ ওয়া তাব। লাহাবিউ, লাহাবিউ ওয়া তাব্বে। আচ্ছা আপু ধন্যবাদ। তারপরে হচ্ছে সালমা আপু শুনতে পাচ্ছেন? আপু শারমিন বলতেছেন? সালমা আপুকে ডাকছিলাম। আচ্ছা শারমিন আপু ঠিক আছে অসুবিধা নাই। আপু আপনি বলেন আসসালামু দেখি। আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু আমি চেষ্টা করে দেখি, আমি 2টা ক্লাস করিনি। আচ্ছা আপু ইনশাল্লাহ পারবেন, হ্যাঁ বলেন দেখি। সাইউন, সায়ুন, সাইউন, সায়ুন, সাইউন, সায়ুন। সাইউন, ইউ টান হবে না আপু, হ্যাঁ। সায়ুন, আচ্ছা সাইউন, সায়ুন, সাইউন, সায়ুন। সাইউন, আচ্ছা তারপরে হুম দাফউন, আইন শক্ত হবে, দাফউন, দাফউন, দাফউন। দাফউন, আচ্ছা আপু তারপরে ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। ওয়াল কমারি, ওকে তারপরে উম হ্যাঁ লুতুফুন, আপু কলকলা হবে, ধাক্কা লাগবে, লুতুফুন। লুতুফুন, তারপরে হালাকতুন, আপু খেয়াল করে ক্ষয় করে না, নতুবা বানান করেন। হালাকতানি, আপু খ হালাকতা, জবর খ, লাম কফ জবর লাক, কলকলা এখানে খলাক, তা জবর তা, কি হবে আপু? হালাকতা, হালাকতা, খলাকতা, হালাকতা, খলাকতা, হালাকতা, খলাকতা, হালাকতা, খলাকতা। হালাকতা, আচ্ছা আপু তারপরে আবরুন, আচ্ছা আপু আইন জিম জবর আজে কলকলা, জা দুই পেশ জুন, আজিজুন, আজ, আজজুন, আজিজুন, আজিজুন, আজজুন, জুন, 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 আজিজুন, আজজুন, আজিজুন। আজজুন, আপু জুন, 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 আজিজুন। আজজুন, আচ্ছা আপু ঠিক আছে। তারপরে নিচে এই দুটো বলেন দেখি আপু। ওয়াহু, ওয়াহু, ওয়াহুল হাকুন, লাহাবি, ওয়াহুয়াল হক। এখানে ওয়াকফ ওয়াহু হবে, এই যে ওয়াল কলকলা হরফটি ওয়াকফ হাকুন, অবস্থায় তাসদীদ হলে কলকলার উচ্চারণটা শক্ত হবে, ওয়াহুয়াল হক। ওয়াহু ওয়াল হাক্কা, তারপরটা কি হবে আপু? লাহাবি ওয়াতাবা, লাহাবি ওয়া তাব। লাহাবি ওয়াতাব। আচ্ছা আপু ঠিক আছে ঠিক আছে আপু ধন্যবাদ। তারপরে আফরোজা আপু শুনতে পাচ্ছেন? পাচ্ছি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা আপু বলেন দেখি। শুকুরুন, শুক্রুন, শুকো এরকম কলকলা হবে না, শুক্রুন। শুক্রুন, ওকে সুলবুন, কুলবুন। আচ্ছা তারপরে আপু মাল হুতামাতু, মাল হুতামাতু। ওকে তারপরে হ্যাঁ ইয়াকলাউ, ইয়াকলাউ। ইয়াকলাউ। আপু একটু বড় করে দেওয়া, ত পেশ তু, তা তো পেশ তু তো লাম জবর লা, তু তোলা কফ পেশ কু, কি হবে? তুতলাকু, মাশাআল্লাহ। আচ্ছা তারপরে আবকিয়া, আপু হামজার মধ্যে পেশ, উবকিয়া, উবেকিয়া। উবেকিয়া, কফ মোটা হবে, উবেকিয়া, উবেকিয়া, উবেকিয়া। উবেকিয়া, কফ কফ, উবেকিয়া। কফ, উবেকিয়া, কফ, আচ্ছা তারপরটা কি হলো? আদেনুন, নুন আপু, আদেনিন, আদেনিন, আচ্ছা তারপরে আপু এই দুটো অহুয়াল
قاف তারপর لهب وتب লাহাবিউ ওয়া তাব। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকিল্লাহ। তারপরে হচ্ছে সাবিতা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, কোনটা বলবো? হ্যাঁ আপু, দাঁড়ান, হ্যাঁ আপু, সেটা বলেন। সালুন, জি, সালুন, দাল দাল আপু, দাল। ও সাদুন, ওকে, নাহলুন, জি আপু, নামলুন, ওকে, নামলুন, জি। তারপরে ওয়া ওয়া ইজা ওয়া ইজাল, জাল নামকে ধরছে, ওয়া ওয়া ইজাল। ইজাল ওয়া ইজাল আরদু মাশাআল্লাহ। তারপরে আপু, লুৎফুন। ওকে, এক মিনিট আপু, কল আসছিল তো আমি দেখতে পাই। আকলুন, আব আবহু আবহুরুন, হুরুন, আবহুরুন, হুরুন। আবহুরুন, তারপরে আদ আদবিন, আদেনিন। আদনিন, তারপর আজরুন, ওকে, তারপরে দুটা। মু ওয়াহু ওয়াহুয়াল হক, তারপরটা, লাহা বিউ ওয়াতাব। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে, আসসালামু আলাইকুম আপু, আমাকে ডাকছিলেন? হ্যাঁ আপু, রাখছিলাম। আচ্ছা আপু, বলেন দেখি। লাহাউ, আ আ লাহউন, লাহুন, উন ওয়াও, লাহউন। লাহু ওয়াজর উন ওয়াজ, আপু, উন, লাহউন, লাহুন, লাহউন। ওয়াদ পেশ উন, ওয়াও দুই লাহ পেশ, উন, ওয়াও দুই পেশ, উন, লাহউন। লাহ লাহুন, ওকে, তারপরে হুম মালফা মা তিন জবর লাম তবে মার পাঁচ জবর পেশ পার মা আল্লাহ গো, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, মাল করি, আইন জবর আ, তা পেশ তো, তাহলে কি হবে? মালকরি, তারপর তু, মালকরি আতু, মাল করি আতু। মালকরি আতু, মাশাআল্লাহ। তারপরে হ্যাঁ আপু, লুৎফু না নুতফাতুন, নুতফাতুন। লুৎফাতুন, হুম জারুন, জা জিম জবর জাজে, র দুই পেশ রুন, জাজেরুন, জাজেরুন, জাজেরুন। জাজেরুন, তারপরে ও লুৎফা না আল্লাহ, বানান করেন, বানান করেন। লাম জবর লা হাজর হাল্লা হা বা দুই জের বিন লাহা বিন, আচ্ছা, ও লাহাবিউ ওয়া তাব্বে, তাব্বে, লাহাবিউ লাহাবি ও ওয়া তাব্বে, মানে মূলত এটা দেখানো উদ্দেশ্য, লাহাবি তাব্বা তাব্বা, এখানে কলকলাটা শক্ত হবে, ওয়া তাব্বে। ও তাব্বে, এটা আচ্ছা, কণ্ঠনালী মাঝখানে লাগবে আপু। এটা কণ্ঠনালী বলতে কিছু না আপু, এটা হচ্ছে এই যে আমাদের সেই হেডলাইন। কলকলার হরফ যদি কলকলার ওয়াকফ অবস্থায় তাসদীদ হয়, তাহলে কলকলার উচ্চারণটা শক্ত হবে। ওয়া হুয়াল হাক্ক, শক্ত হয়েছে। লাহাবিউ ওয়া তাব্বে, কলকলা হরফটা শক্ত করে উচ্চারণ হয়েছে, এটাই মূলত এখানে মানে দেখার বিষয়। আচ্ছা আপু, ঠিক আছে। তারপরে হচ্ছে জারিনা আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ রুফাই সুলতানা আপু, আপনার প্রতিদিন তাড়াহুড়া কেন থাকে আপু, বলেন? আপনি প্রতিদিন আগে আগে হাত তুলে বসে থাকেন, আপনার কি তাড়াহুড়া আছে? না আপু, আমি তো পড়া দিতে চাচ্ছিলাম আর এই জন্য হাত ধরে রাখি সবসময়। ওরা সবার জিজ্ঞেস করবো, অসুবিধা নাই, সবারটাই ধরবো। আচ্ছা, জারিনা আপুকে ডাকতেছিলাম, শুনতে পাচ্ছেন? ওকে, তারপরে হচ্ছে নুরুন নাহার আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি আপু। হ্যালো কে ফোন করতেছেন? আপু, জানি না, জারিন। জারিন, জারিন, ওকে। কি অবস্থা, কেমন আছেন আপু? আপু আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি গত দুইটা ক্লাস বেড়ে যাইতে হয়েছে, গত ক্লাসে ঢুকতে পারি নাই সমস্যার কারণে, ওই দিন কারেন্ট ছিল না, আবার বেড়ে যাইতে হয়েছে নেটের সমস্যার জন্য ঢুকতে পারি নাই। আমি ইনশাল্লাহ পড়া পরে দিব, রেকর্ডের ক্লাস করতে পারি নাই। ও আচ্ছা, পরে দিবেন। আচ্ছা, ঠিক আছে আপু। তারপরে হচ্ছে নিশাত তামান্না আপু, শুনতে পাচ্ছেন? আপু আমাকে বলছিলেন? কাকে যেন নুরুন ডাকছিলাম, নাহার। নুরুন নাহার আপুকে ডাকছিলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা জি। আপু, ঠিক আছে। হ্যাঁ আপু, বলেন দেখি। হ্যাঁ আপু, নাহলুন ওকে, তারপরে ওয়াল ওয়াল কামারি ওয়াল ওয়াল কমারি, কামারি ক ক ওয়াল ওয়াল কামারি কমারি, ওয়াল কামারি কমা মিমে টান হবে না আপু, হ্যাঁ, ওয়াল কমারি। ওয়াল কামারি কমা টান হবে না আপু, টান হবে না, মিমে টান হবে না, ওয়াল ওয়াল কমারি। কামারি ওয়াল কামারি আচ্ছা, তারপরে হচ্ছে কলকলা। ওকে, হ্যাঁ শুরুটা বলেন। বাতশুন নাদফাউন নাদফাউ নাদফাউ, নাদফাউ। নাদফাউ ওকে, তারপরে ওয়াহুয়াল হক। ওয়াহুয়াল হক। আচ্ছা আপু, ধন্যবাদ। নিশাত তামান্না আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আপু, বলেন।
সাউন সাইউন ইউন সাইউন সাউন সাইউন 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 ওকে তারপরে আপু ওয়াল কমারি তারপরে আলুন আপু আক আকলুন 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 তারপরে আদেলুন আদেলুন তারপরে আপু ওয়াহুয়াল হাক্ক ওকে ঠিক আছে মাশাআল্লাহ তারপর জাহানারা আপু শুনতে পাচ্ছেন জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপু কি গত ক্লাসে ছিলেন জি ছিলাম। আচ্ছা আপু ঠিক আছে ওকে আপু বলেন দেখি হামেদুন হামদুন হামদুন হ্যাঁ বড় হ্যাঁ হামদুন 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 আচ্ছা আপু তারপরে মাল মালহুতমা মালহুতমাতুন মালহুতামাতু আচ্ছা লক্ষ্য করলে হুতমা হবে ঠিক আছে মালহুতামাতু ওকে তারপরে আপু এটা বলেন লুতুফুন তারপর আদলুন তারপরে আপু এটা লাহাবি ওয়াতাব আপু লাহাবিউ ওয়া তাব লাহাবি ওয়াতাব আচ্ছা আপু ঠিক আছে ধন্যবাদ তারপরে হচ্ছে এবার হচ্ছে রুফাই সুলতান আপু শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু কি আমার কথায় রাগ করছেন নাকি না আপু, আমি রাগ করবো কেন আপনার সাথে? আপনি তো ফার্স্ট ক্লাস প্রতিদিন আগে আগে হাত তোলেন মানে প্রতিদিন আমার নজরে পড়ে তো এই জন্য আজকে বললাম আচ্ছা আপু দেখি বলেন সলবুন আপু সুলবুন সদে পেশ ইয়া সুলবুন সুলবুন আচ্ছা তারপরে সুলবুন লাবুন আচ্ছা তারপরে ফিল আরদি ফিল আরদি ফি আরদি ফিল আরদি ফিল আরদি ওকে তারপরে হ্যাঁ ফাকরাতু কফের জবর মতো হবে ফাকরাতুন ফাকরাতুন ইয়াবেআসু ইয়াবাসু ইয়াবেআসু আপু আইয়ের টান হবে না তো ইয়াবেআসু হ্যাঁ আপু ইয়াবাসু আচ্ছা তারপরে ওয়া হুয়াল হাক্কু ওয়া হুয়াল হাক্ক হুয়াল হাক্ক। আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ তারপরে হচ্ছে হাফসা আপু শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আপু তারপরে আপু বলেন দেখি নাহলুন আচ্ছা তারপরে রামিয়ুন আপু তারপরে ওয়াল কমারি ওয়াল ওয়াল কমারি কমারি আচ্ছা তারপরে খলাকতা আবিহুরুন আবিহুরুন তারপরে লাহাবিউ ওয়াতাব মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা সুমাইয়া সুলতান আপু শুনতে পাচ্ছেন জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু আপনি কি জানেন সাফিয়া কার নাম ছিল জি আপু, আমি এটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আপনার নাম ছিল জাইনাব ছিল প্রথমে, তারপর আছে সেকেন্ড নামটা আমার খুব পছন্দ নূর নামটা আমার সেই পছন্দ খুব সংক্ষিপ্ত একটা এরকম সুন্দর মানে নাম তো প্রথম নামটা ইসলামে আমি মানে নামের নিয়মটা আমি ও হওয়ার আগে থেকে আমি জানতাম মেয়ে হবে আমার। তো আমি আহমদুল্লাহ হুজুরের একটা নাম রাখার ইসলামের নাম রাখার যে পদ্ধতি আসলে কি মানে একটা নাম রাখতে হয়। তো এখন কখনো যদি কোথাও পাসপোর্ট করা হয় তাহলে আমাদের ফার্স্ট নাম আর সেকেন্ড নাম লাগে। তো প্রথম নামটা মানে সাফিয়া আমি রাখছি আর নূর ওর আব্বু রাখছে। না আপু পাসপোর্ট এটা করতে হলে সেকেন্ড সেকেন্ড নাম লাগে ঠিক আছে কিন্তু ওটা কিন্তু আপনার ঈশান নামও চলে আপনার মূলত নাম রাখার নিয়ম হচ্ছে আপনার নিজের একটা নিজস্ব নাম থাকবে দেন হচ্ছে একটা বংশগত নাম থাকবে আর বংশগত নাম বলতে বাবার নাম উদ্দেশ্য আর কি আর অনেক সময় থার্ড অপশন চায় ওইটা হচ্ছে আপনার দাদার নাম আর যদি ফোর্থ অপশন চায় তাহলে হচ্ছে প্রথমে পড়দাদার ছিল নাম আসলে ওর বাবার নাম হচ্ছে সায়েম। তো আমি এভাবেই বলতাম যে কি জানো সাফিয়া সাফিয়া বিনতে বিনতে সায়েম সায়েম মানে হ্যাঁ জি জি এরকম ছিল, পরবর্তীতে আবার চেঞ্জ করছি। না সুন্দর নাম সুন্দর দুইটাই নামই সুন্দর নূর নামটা আমার সেই ভালো লাগে অনেক ভালো লাগে মাশাআল্লাহ ডাক নাম হিসেবে নূর নামটা তো চমৎকার আল্লাহর হ্যাঁ জি কারণ কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহই হচ্ছে একটা নূর কোরআনের মধ্যে বলা হয়েছে নূর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর আচ্ছা আপু ঠিক আছে তা আপনি বলেন দেখি ফাহমুন ফাহমুন ওকে ফিল আরদি ফাকরাতু জাজিরুন জাজিরুন জাজেরুন হ্যাঁ জাজিরুন ওয়া হুয়াল হাক্ক। আচ্ছা তো সুমাইয়া আপু আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় মানে আপনি কোন জায়গার মেয়ে আমি বরিশালের মেয়ে, আমার শ্বশুর বাড়িও বরিশাল, আমিও বরিশাল।
আপনার কথা শুনলে দেখি বোঝা যায় না, আপনি খুব আস্তে করে সুন্দর করে কথা বলেন, বোঝা যায় না আপনার কথা শুনলে। আমি আজকে আমি তো মানে ওরা আব্বু সবসময় বলে আমার গলা এমনিতে একটু বড়, কারণ তো মানে মেয়েদের তো আসলে নিম্ন গলায় কথা বলা উচিত, এমনিতে বলে কিন্তু আসলে বাসায় সাউন্ড অনেক বেশি হয়। আচ্ছা আচ্ছা, আপনি খুব মানে ঠান্ডা করে কথা বলেন, মানে আপনার কণ্ঠটা আমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপু। আচ্ছা, তারপরে হচ্ছে আয়েশা বিনতে হুসাইন আপু, আপনাকে আমি ডাকছিলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজা কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপর আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাজা। আপু আপনাকে আমি আমি শুনিনি ডাকছেন যে। হ্যাঁ, শুরুতে ডাকছিলাম না, এই জন্য আবার লাস্টে ডাকলাম। আপনাকে হচ্ছে আমরা অনেকদিন পর পর পাই, কি খবর? আপনি কি অনেক ব্যস্ত মানুষ? না উস্তাজা, আমি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম বেড়াতে, ওই তখন একটু অসুস্থ ছিলাম, সুস্থ হওয়ার পর একটু ঢাকার বাইরে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আপনার পড়াটা ধরিয়ে নিন। হ্যাঁ, বিসমিল্লাহ। সাইয়ুন রাময়ুন মালহুতামাতু নুতফাতুন আকলুন আদলুন আজিজুন জাজরুন ওয়া হুয়াল হক লাহাবিন ওয়াতাব লাহাবিন ওয়াতাব। আচ্ছা, মাশাআল্লাহ। একটা কোশ্চেন ছিল, লাহউন, এই যে লাহউন, হ্যাঁ, এটাতে যদি ওয়াওতে ওয়াকফ করি তখন এটার সাউন্ডটা একটু যদি বলতেন। লাহওয়া এরকম হবে। লাহওয়া মানে হচ্ছে হাটা স্পষ্ট হবে, ওয়াও এর মধ্যে ওয়াও এর ভাব হবে আর কি, লাহওয়া। লাহওয়া। হ্যাঁ, লাহওয়া লাহওয়া এটা হচ্ছে। তারপরে আপনার সূরা মুলকের মধ্যে একটা আয়াত আছে, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন, মানে একসাথে দুই সাকিন উচ্চারণ করতে গেলে আর কি এরকম হয়, প্রথমটা স্পষ্ট হয়, পরেরটা আর কি মানে ভাব হয়, পুরো স্পষ্ট শোনা যায় না। ওয়া ইয়াকবিদন লাহওয়া এরকম। আচ্ছা, তারপর সুমাইয়া আপু, আপনার আপনার তো কথা আমার মনে আছে, আপনার পড়া তো শুদ্ধ মাশাআল্লাহ। আপনি তো মহব্বতের কারণে আমার কোর্সে জয়েন হয়ে গেছেন, আপনি প্রথম দিন বলছিলেন, আমার মনে আছে। আপনি যেন আচ্ছা, কোথায় কোথায় যেন পড়া শিখছেন আপু? কোথায় জি আপু? আপনি যেন কোথায় পড়া শিখছেন আগে অলরেডি? আচ্ছা, আমি বালাগুল থেকে শিখেছি, এখনো শিখছি, হালিমা বালা ওস্তাজা বালাগুল মানে? হালিমা ওস্তাজা একাডেমিতে আর কি। তারপরে শাইখা তাসনিম, ওনার কাছেও শিখছি। ওরে বাবা, আপনি এত জায়গায় শিখছেন, আপনি কোন দরকারে কোর্সে আসছেন? আমার আমার তো এটাই বুঝে আসে না। মানুষ মহব্বত থাকে, মহব্বত ওই মেসেজ পর্যন্ত যথেষ্ট, আপনার কোর্সে কেন কষ্ট করে জয়েন হতে হইলো? আমি তো এটাই বুঝতেছি, আপনি এত জায়গায় শিখতেছেন, আপনার পড়াও তো সুন্দর মাশাআল্লাহ। কোনো দোয়া কথা? করুন ওস্তাজা। এটা কোনো কথা? আপনার কেন কোর্সে কষ্ট করে আসতে হলো? না, সবার কাছে নতুন কিছু শেখা যায় ওস্তাজা। আল্লাহ আপনার এই চাহাত আল্লাহ কবুল করুক। মানে আমিন। এটা দুরন্ত পর্যায়ের চাহাত না হলে এটা সম্ভব না। একই জিনিস এত মানুষের কাছে প্র্যাকটিস করে, এটা সম্ভব না আসলে, অনেক বেশি গভীর চাহিদা না থাকলে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাকে উচ্চ আমিন। মাকাম পর্যন্ত পৌঁছায় দেয় আপনার চেষ্টার মোতাবেক। চেষ্টা আপনার, আমি আর দান হচ্ছে আল্লাহ, আল্লাহ তো দিবে অনেক। আমি এমনিতে ওস্তাজা আসলে আমি মানে এমনিতে দাখিল কমপ্লিট করা আর কি। তো তারপরে দাখিল কমপ্লিট করেছে অনেক আগে, 2010-এ। তো তারপরে বাই প্রফেশন আমি এখন একজন আর্কিটেক্ট। তো তো পুরোটাই শিফট হয়ে যাওয়া, সাইড চেঞ্জ হয়ে যাওয়া টোটালি। আলিয়া মাদ্রাসা থেকেও শিফট হয়ে একদম জেনারেল লাইনে, ওখান থেকে অনেক বছর মানে জবও করা। তো তারপরে আর কি 2020 সাল থেকে আর কি আমি শুরু করি আর কি পড়ালেখা আবারও এই লাইনে আর কি, অনলাইনে। তো এই তো আপু। না না, মাশাআল্লাহ, আপনার পড়া সুন্দর, আপনার পড়া উচ্চারণ সুন্দর। আপনি যাদের কাছে পড়ছেন তারা আপনাকে ভালো পড়াইছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে উচ্চারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপু, ধন্যবাদ। তারপর হচ্ছে আয়েশা আক্তার আপু, আপু আয়েশা আক্তার আপু উনি যে হালিমা, না মানে একটু জানতে চাইতেছি, উনি যে বললো হালিমা উস্তাজার কাছে পড়ছে, মানে উনি কি এত অনলাইনে পড়ছে? অনলাইনেই তো আপু মনে হয়। কই আয়েশা আপু, শুনতে পাচ্ছেন? একটু প্রশ্নের জি উত্তরটা জি দিন। জি আপু, অনলাইনেই পড়েছে আপু। ও আচ্ছা, তাহলে কি ওই যে মানে ওটার নাম কি, বা একাডেমি কোনো কোন নাম নাই ওনাকে মানে হচ্ছে কি, আপু মানে মানে কিভাবে? মানে এটা হচ্ছে সিস্টেমটা উনি শুনতে চাচ্ছে আসলে, মানে কেমনে কি বা কি কি রকম এটা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের এই কোর্সটা তো 2-2.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ মনে করতেছে। মানে তারপরে যদি আমার প্রয়োজন মনে করে, মানে হ্যাঁ আমি হ্যাঁ যাতে হ্যাঁ, শিখতে এটা পারি ভালো এই জন্য কথা, আর ভালো কি কথা, বলা। যদি তাদের যাদের চাহাত থাকে আরো শিখবে। ওস্তাদ আসলে আমি এমনিতেও আফওয়ান, আমি মানে আপনার এর জন্য আমি আসলে বলতে চাইনি কোন একাডেমির নাম। এখন না না আপনি আপু, মানে মানে সমস্যা কি? আমি তো কষ্টটা কিছু মনে করতেছি না, আমি তো কিছুই মনে করতেছি না।
আপু আপনি বলেন, না আমি আসলে শুনতে যাচ্ছি। না না, এটা তো খারাপ কিছু না, খারাপ কিছু না। আমরা তো না এক না এক জায়গা পড়লেই যে পড়া না না শিখে না না যাব না না এমন তো আপু, না। না না এরকমটা না আপু, আসলে না 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 এরকমটা না। অনেক একাডেমি রেস্ট্রিকশন রাখে যে এই একাডেমিতে অন্য কোনো একাডেমির নাম না বলা আর কি, ও এর আচ্ছা জন্য আচ্ছা, আর কি। আমার এদিকে এমন কিছু নেই আপু। আমার এদিকে এমন কিছু নেই, সবাই কাজ করবে, হ্যালো, সবাই সবার মতো করে কাজ করবে, সবাই সবার কাছ থেকে শিখবে, অভিজ্ঞতা শুধু আলহামদুলিল্লাহ ছড়াছড়ি হবে। আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ। উচ্চারণটা আর একবার বলবেন, উচ্চারণটা? এটা হলো বালাগুল কোরআন। আহ, ফেসবুকে সার্চ দিলেই পাবেন, বালাগুল না না কোরআন। না না, আমি হচ্ছে ওই যে আপুর কাছে, হুমায়রা মাসুদ আপুর কাছে বলছি, এই যে লামজাবাল্লা, হ্যাঁ, যে এর উপরে যে আছে, ও এটা এটা তাসদিদ এটা আছে, তারপরে হ্যাঁ 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 হ্যাঁ, ও ওটার উচ্চারণে আরেকবার। লাহউন, লাহউন। আর যদি এখানে কেউ ওয়াকফ করে তখন উচ্চারণ হবে লাহওয়া, এরকম উচ্চারণ হবে ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো ওয়াও দু পেশ, হ্যাঁ আমরা হচ্ছে, এরকম তো। এখানে আমরা এখানে ওয়াকফ করি না, আমরা এখানে আমাদের এখানে ওয়াকফের বড় করা হয় না, আমরা ওয়াকফ করি না। আমাদের আলোচনা চলতেছিল এখানে ডজন নিয়ে, মানে হায়ের মধ্যে যে ডজন হবে এটা হচ্ছে আমাদের এখানে মূল পয়েন্ট। আচ্ছা আচ্ছা, মানে ধন্যবাদ। হচ্ছে ওই আয়শা আপু আমাকে একটা আপডেট প্রশ্ন করছে আর কি, এই জন্য ওর উত্তরটা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, আয়শা আপু আপনি বলেন, আপনি কি যেন বলতে নিছিলেন আপু? হ্যাঁ, ওটা হলো বালাগুল কোরআন আপু। এটা যদি ফেসবুকে সার্চ করেন, উনি খুব ভালো মানে শিখান আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার ওনার কাছে এর আগে আমি পপি ইব্রাহিম আপুর কাছে এখনো পড়ছি, ওই একাডেমিতে আছি আমি। পপি ইব্রাহিম, তো তারপরে আমি আর কি ওখান থেকে বালাগুলে পড়ি, আর এখন শাইখা তাসনিমের কাছে পড়ছি। এই আর কি, এই 3 জায়গায় পড়ছি। আর মোস্তাজিবুর উস্তাজের কাছেও পড়ছি, ওখান থেকে মাশাআল্লাহ আর কি। মাশাআল্লাহ, আপনার তো অনেক চেষ্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা সাইফা তাসনিম যে বললেন, মানে উনি আচ্ছা কি আপু, আমি বালাগুল? যখন বালাগুল কোরআন আপু জি আমি যখন জি। বালাগুল কোরআন ফেসবুকে সার্চ দিছি তখন তো অনেকগুলা নাম আসছে, যেমন তালিমুল উম, কোরআন একাডেমি, আল হ্যাঁ, কোরআন, আল কোরআন তো এখন মানে বালাগুল বালাগুল কোরআন আপনি এখানে দেখবেন, বালাহুল, GHUL। হ্যাঁ আপু, আমি বালাহুল। হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আর কি লিংক দিতে পারবো, মানে দিয়ে ওস্তাজা, দেন, আচ্ছা ঠিক আছে আপু, অসুবিধা নেই আপু, প্লিজ অসুবিধা আপনি নেই, এখন একটু দিলে এখন অসুবিধা এটা নেই। কি আসলে আমাদের সবার উপকার হবে আর কি আর কি। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আপু, দিয়ে আসলে দেন, অসুবিধা নেই। আচ্ছা আপু, যে আপনি লিঙ্কটা পাঠিয়ে দিন। এটা মাশাআল্লাহ। আসলে কোনো একাডেমিতে হয় না, আমি তো অনেকগুলো একাডেমিতে পড়েছি, আসলে এটা অ্যালাউ করেন না কোনো না টিচারে। আমি বললাম না, আমরা হচ্ছে সবাই, আমি নিজেও তো একজন শিক্ষার্থী, প্লাস হচ্ছে একজন শিক্ষিকা, সবাই সবার কাছ থেকে শিখবা, সব শিখবে, সব রকম অভিজ্ঞতা নিবে। এই যে আমি এখন একজন সম্পর্কে জানলাম, আমার নিজের মতো একটা ভালো লাগা কাজ করতেছে যে না সবাই কাজ করতেছে বা কেউ কারোর কাছ থেকে উপকৃত হচ্ছে, এটা তো ভালো কথা আপু, কেন এখানে মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিছু নেই। না, মাশাআল্লাহ। হালিমা উস্তাদ খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, ওনার কাছে আমি তাজভিদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আর কি, এবং উনি সার্টিফিকেটও দেন। উনি মানে কোর্স কমপ্লিট করার পর আর কি সার্টিফিকেট দেন। তো ওনার ওখানে আর কি খুবই স্ট্রিক্ট। কেউ যদি আপনাদের মধ্যে থাকেন যে স্ট্রিক্টনেস কমপ্লিট করতে পারবেন, নোট করা, হোমওয়ার্ক করা, এবং 4 মাস পর ওই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এক একটা লেভেলের পর এক্সাম হয়। তো হাদিয়াও অনেক বেশি, একটু তুলনামূলক আর কি, না স্বাভাবিক আপু, 1250 এখানে করে। যেহেতু একটা টাইম নিচ্ছে, তারা লং টাইম নিচ্ছে না, আমি তো কোর্সটা সাজাইছি হ্যাঁ সংক্ষিপ্ত করে, যারা হচ্ছে মানে হ্যাঁ পড়ার সময়ই পায় না, এরাও যাতে অন্তত অল্প সময়ের মধ্যে কোরআন হ্যাঁ শরীফের হ্যাঁ হ্যাঁ বেসিক নলেজ পেয়ে যায়। জি এখন জি এটা সবার আপু। পদ্ধতিতে একরকম হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তুলনা করা যাবে না কারোর সাথে কারো। জি আপু আলহামদুলিল্লাহ, আমার অনেক উপকার হচ্ছে আপনার কাছে করে। আমি দোয়া করি আমি যখন নাকি পড়ি ঠিক করি, তখন আপনার কথাগুলো আমার কানে ভাসে যে এই যে এই সিস্টেমটা তো এইভাবে, তাসবিদের রুলসটা এরকম, তখন শুক্রিয়া, ওইভাবে আমি নিজেকে গ্রুমিং করে শুক্রিয়া। পড়ি। কোরআন আমি দোয়া হচ্ছে করি আপনার জন্য তখন। কোরআন হচ্ছে কি হ্যাঁ একটা নূর, আলহামদুলিল্লাহ। বুঝছেন? আমি বলি কোরআন হচ্ছে হ্যাঁ একটা নূর, আগুন যে নূর মানে হ্যাঁ। হচ্ছে, নূর শব্দটা আসছে আপনার নারুন থেকে, এই নার মানে হুম হচ্ছে আগুন। তো এই হুম কোরআন হচ্ছে একটা নূর, আপনি যেমন আগুনের যেমন কখনো কোনো ঘাটতি হয় না, আপনি যত জায়গা থেকে একটা মোম হুম থেকে আপনি যত মোমে পুরাবেন, এটা কখনো মানে একটা থেকে আরো হুম ছড়াবে, আমার থেকে আরো ছড়াবে, এটা হুম কখনো এরকম হবে সেটাই। না যে হচ্ছে এটা কখনো কোনো ঘাটতি হবে না, সহজ কথা।
কোরআন হুম নিয়ে যে যত কাজ করবে, যারা যত কাজ করবে, সবার মধ্যে শুধু নূর ছড়াবে। হুম এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই কাজ করুক, হুম আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মেয়েদের ময়দানে বেশি এই খেদমতটা আরো বেশি বেশি হওয়া জরুরি, কারণ আমরা তো শিখি অনেকেই তো মাদ্রাসা থেকে শেষ করি, পড়াশোনা করি, কিন্তু আসলে এটা প্রচার প্রসার করা বা এটা হচ্ছে এরকম মানে সিস্টেমিক ওয়েতে অনলাইনের মাধ্যমে ঘরে বসে এই যে এরকম একটা সিস্টেম, এটা আসলে অনেক প্রশংসনীয় একটা কাজ আপু, আমার মনে হয় হ্যাঁ। সবারই উচিত। এবং আমিও জি, অবশ্যই অনেককে এটা একটা ইনসিস্ট করছি যে সবাই একটু ঠিক করে নাও, কারণ আমরা তো অনেক ভুল করি এবং এটাই অনেককে আপনার এখন মনে আপনার করেন সেকেন্ড আবার যদি শুরু হবে অনেকেই আসবে, আমারই পরিচিত আপু। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তো মনে ইনশাল্লাহ, বিশেষ হয় করে হ্যাঁ। যে নামাজ এখানে পড়ার ক্ষেত্রে তখন হুম আসলে এগুলা খুবই হ্যাঁ, ভালোভাবে মনে পড়ে। হুম হ্যাঁ, মানে মনে আরো হচ্ছে কি, উস্তাদ মনোযোগী আমি হওয়া নামাজের ভিতরে আসলে আমাদের যে বিভিন্ন চিন্তা ভাবনা আসে, মানে আও কাম আর কাম ঠিক মতো হয় না, কিন্তু যখন থেকে আসলে ক্লাস শুরু করছি মাখরাজ ইনশাআল্লাহ মানে মাখরাজ আলহামদুলিল্লাহ মনে খুব করে করে ভালোভাবে। পড়লে এখন হ্যাঁ, অনেকটা অন্যান্য চিন্তাটা আসতেছে না আপু, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর রহমত এটা। আসলে ওস্তাদা মানে আমি তো পড়েছি মানে অনেক দিন ধরেই পড়ছি, এটা আসলে জিনিসটা এরকম না। আপনারা যদি মানে এই যে 2 মাস 2.5 মাসের এই কোর্সটাও কমপ্লিট করার পরেও এরকম হতে পারে যে আবারও যদি করেন তাও কমে না, হুম হ্যাঁ। মানে হুম এটা আপনি যত এটা করবেন, শেষ আমি হয় না। অনেক কোর্স এরকম করেছি। যখন আমি শুরুতে তাজবিদ শিখতাম, আমি এক তাজবিদই 4 বার 5 বার করে করেছি। প্রথমবার হুম করেছি, বুঝেছি কিছু বুঝি নাই, ক্লাসে অ্যাটেনশন দিতে পারিনি। দ্বিতীয়বার ওই একবার করা যে সেটার একটা ব্যাকগ্রাউন্ড থেকে যায়, হ্যাঁ। দ্বিতীয়বার করার সময় দেখি যে আরো আগানো থাকি, আপডেট তো হচ্ছে। তখন ক্লাসগুলো করতে না অনেক ভালো লাগে আরো। তো আমি ম্যাক্সিমাম আমার যত কোর্সই করি আমি 2 বার করে করি, আমার খুব ভালো লাগে এই জিনিসটা, যে সেকেন্ড টাইম আমি একটু একটু আগানো থাকি, আপু একটা একটু ভালো কথা করতে একটু বলছেন। আমি হ্যাঁ। বলি, আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের তো একদম ছোটবেলা থেকে পড়াশোনাই তো এগুলি। তো যখন আমি ছোট ছিলাম, যখন এই তাজবিদ এগুলো পড়াইতো শিখাইতো, মানে আমার কাছে অনেক কঠিন মনে হইতো, পাহাড় সমান, মানে বুঝতাম না তো ওই সময়, কিন্তু পড়া দেওয়া লাগতো, না পারলে শাসন পড়তো, তো অনেকটা প্রেশারের মধ্যে শিখতাম, কোনো রকম শিখে পরীক্ষা দিতাম। তো যাই হোক, পরে একটা অনেক সময় একটা গ্যাপ যায়, যখন আরেকটু বড় হয়, তখন যখন আবার তাজবিদ গুলো নিয়ে আবার নেক্সট টাইম নাড়াচাড়া করি, তখন মনে হতো কি যে আমি এখন আস্তে আস্তে বুঝতেছি কেবল। তখন এরকম মনে হতো যে কথাগুলো তো হুম এটা বলছে, এটা বলছে। ছোটবেলা যেটা আমি গদ্যমুখস্থ ছড়ার মতো করে পড়া দিছি, তারপর আস্তে আস্তে বুঝতাম। তারপর আরো যখন বড় হয়েছে, তখন মনে হচ্ছে যে এটা আমার ভিতর পর্যন্ত যাচ্ছে, আমি এটা নিয়ে মানে চিন্তা গবেষণা করতে পারতেছি। মানে আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে যে আমাদের পুরো একটা অ্যাটেনশনিক আর অ্যারাবিকের উপরে, তারপরেও দেখা গেছে একটা জিনিস বুঝতে হয়তো বা এখন একভাবে বুঝতেছি, কয়দিন পরে হলে আরো অন্যরকম ভাবে বুঝতেছি, আরো অন্যরকম ভাবে বুঝতেছি। এটা কিন্তু হয় আপু, আপডেট হওয়ার কোনো শেষ নেই এই। হুম তো মানে আপু খুব সুন্দর একটা কথা বলছে যে ঠিক আছে, আমরা একটা যে কোনো কোর্সই করি, আমরা যে কোনো একটা যাত্রা শেষ করি, কিন্তু এটা আসলে উন্নত থেকে উন্নত করা, আরো ভালো করা, এটা যাত্রার আসলে কোনো শেষ নেই। এই হচ্ছে কথা। দেখা গেছে আমরা যেমন একটা ক্লাস যখন কমপ্লিট করি, ধরেন আমি ক্লাস 8-এ পড়তেছি, ক্লাস 8-এ আমি যখন পড়তেছি হচ্ছে আমার কাছে হয়তো কোনো সাবজেক্ট অনেক জটিল মনে হচ্ছে, আমি তাও কষ্ট করে পড়তেছি, পরীক্ষা দিচ্ছি, ক্লাসে হয়তো মোটামুটি ভালো ফলাফল করতেছি। কিন্তু যখন কথার কথা মনে করেন আমার ক্লাস 8 শেষ, এখন বর্তমানে আমি ক্লাস 9-এ পড়তেছি, তখন ধরেন আমি যখন আমার ছোট বোনকে পড়ানোর উদ্দেশ্যে আমি ক্লাস 8-এর সেই বইগুলো আবার নাড়াচাড়া করব, তখন আমার কাছে কেমন যেন একটা ফিল হবে, যারে এটা তো অনেক সহজ, বা আমার কাছে অনেক সহজ মনে হবে, আরো ভালোভাবে আমি বুঝবো, এমনকি আমি অন্যকে বুঝাইতে পারতেছি, অন্যকে পড়াইতে পারতেছি। তো এইটাই আপু, এটা অনেক সময় এরকম হয় যে আমরা যখন নতুন শিখি, এইটাই ঘটে তখন আসলে। একরকম ভাবে এটা হচ্ছে আমার জেহেনে ফিট হয়। আবার যখন আমরা আরো পড়ি, পরে আরো এটা নিয়ে নাড়াচাড়া করি, তখন আরো গভীর ভাবে এটা হচ্ছে আমাদের মধ্যে গেঁথে যায়। তো আশাপুর কেসটা প্রায় এরকমই হয়েছে। আপু তো অনেক জায়গায় পড়ছে, অনেক ভাবে পড়ছে, অনেক কিছু দেখছে, তারপর মধ্যে বিষয়টা অনেক খুব ভালোভাবে ফিট হয়েছে। যেমন মনে করেন, কথার কথা আমি আপনাদেরকে বলি, যেমন আপু যে এখন বর্তমানে যে লেভেলে আছে, তো উনি যদি শুধুই আমার কোর্স থেকে ওনার যাত্রাটা শুরু হইতো, যেমন আপনাদের সবার বর্তমানে যে অবস্থাটা, উনি কিন্তু সহজেই যে এত সুন্দরভাবে আমাকে পড়াটা দিয়ে ফেলতেছে, কিভাবে দিছে আমি কিন্তু ওনার একটা ভুলও ধরতে পারি নাই। কেন পারি নাই? উনি হচ্ছে এটার সাথে ওনার কানেকশনটা বহুদিনের, এবং হচ্ছে উনি এটা নিয়ে অনেক রিসার্চ করতেছে সেই 2020 সাল থেকে, কিন্তু আপু বলছে। তো এটা তো আপু স্বাভাবিক, যে যত
ঘুরবে সে তত বেশি গভীরে পৌঁছাবে, তাই না? তো আপু তো এটা নিয়ে অনেক মেহনত করছে, যেই কারণে আপু হচ্ছে, আপুর কিন্তু এরকম হয় নাই যে আমার কোর্স থেকে তার নতুন করে শিখতেছে, বিষয়টা কিন্তু এমন হয় নাই। হয়তো আরো ভালোভাবে একটা কিছু বুঝতেছে, বা উনি যেগুলো আগেই পড়ছে আগেই জানছে এগুলো আরো ভালোভাবে শুনতেছে, জাস্ট এতটুকুই। তো এটা হচ্ছে আপু শুধু এই বিষয় না, আপনি যেই কোনো পড়াশোনা ধরেন, আপনি যেটার পিছনে যত বেশি মেহনত করবেন না, আপনার গভীরতা তত বেশি এটা আপনার ফিল হবে। এটা আপু, এটা সবসময় আমাদের মাথায় আসলে রাখতে হবে। ওস্তাজা এটা মানে একটা কোর্স করার কারণে যদি একটা ওস্তাদের সাথে একটা রিলেশন হয়, আলহামদুলিল্লাহ সেখানে একটা কোর্স করাই যায়। তো আপনার সাথে পরিচয় হবে, আমি আসলে ওই আশাতেই আর কি এই কোর্সে জয়েন হওয়া, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপু, আপনারা হয়তো সবাই খেয়াল করছেন কিনা আমি জানি না, প্রথম দিন যখন আপনাদের সাথে আমার কথা হচ্ছিল প্রথম ক্লাসে, তখন আমি যখন আয়শাপুর পড়া শুনছি তখনই আমি বলছি যে আপনার বড় তো শুদ্ধ, আপনি আবার কোর্সে কেন আসছেন? তো তখনই উনি আমাকে এই কথাটা বলছিল যে তাকরিমের কথা বলছিলেন উনি, যে সাধারণত হ্যাঁ যারা কম্পিটিশন দেয় এদের তো দূর থেকে আমরা দেখি বা তাদের নিউজ সম্পর্কে আমরা জানি, কিন্তু কাছ থেকে কখনো কথা বলা হয় না। তো আপু ওই অ্যাটেনশন থেকে মূলত কোর্সে আসছিল, আপু আমাকে গল্পটা বলছিলেন। তো আর কি জি আপু, আপু। এটাই আর কি কথা হচ্ছে, ঘোরাফেরা এটাই, যে আমরা যত বেশি মেহনত করব, মেহনতের কোনো শেষ নেই, যত বেশি মেহনত করব তত হচ্ছে আমরা এটার গভীরতায় আর পৌঁছাবো। আপু আসলে একই পড়া, এক একজন উস্তাদ, এক একজন টিচার, যে কোনো টিচারই একই পড়া, একই পড়াই পড়াচ্ছেন, তারপরেও কি সবার পড়া এক, পড়ানো এক? না, না না তার আপু, তার বোঝানোর ক্ষমতা, তার অ্যাবিলিটি অনুযায়ী, তার দৃষ্টিভঙ্গি অবশ্যই থেকে উনি অবশ্যই। বোঝাচ্ছে। দেখা যায় কোনো একজন টিচারটা আমার কাছে কঠিন লাগলো, সেম পড়াটাই অন্য একজন টিচারের কাছ থেকে এতটাই ভালো লাগছে বা এতটাই ইজি লাগতেছে, ওটাই আমার গেঁথে গেল। তো আসলে হ্যাঁ আমি আপু এটাই খুঁজি, আসলে আমার ইচ্ছা, খুব ইচ্ছা যে কোরআনের সাথে লেগে থাকা, খাদিমা হওয়ার। তো সেখান থেকে ইচ্ছা আর কি, আমি পড়ানোর ধরনটা খুঁজি আপু, এটাই সত্যি কথা। হ্যাঁ, কোন ধরনে পড়ালে আমার কাছে ভালো লাগছে, আমি কোন ধরনটা অ্যাপ্লাই করলে একজন মানুষকে একটু সহজ করে বোঝাতে পারবো। তো আমার কাছে এটাই আর কি, আমি মানে আসলে পড়ানোর ধরনটাও দেখি আর কি আপু, আমার যার যার পড়ানোর ধরন যেভাবে ভালো লাগে আর কি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু, আল্লাহ আপনাকে বরকত দিক। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। আপনারও ছেলে অনেকেই অনেক বিষয় সম্পর্কে একটু নড়াচড়া করলো বা একটু বুঝলো, জানলো। আপনাকে সবার পক্ষ থেকে শুকরিয়া আপু, ধন্যবাদ। আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। হ্যাঁ জাযাকুমুল্লাহ খাইর আপনাকে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আজকে কয়েকজনের মনে হয় পড়া দেয়া বাকি রয়ে গেল, অসুবিধা নাই। এটা হচ্ছে নেক্সট আমি ধরে ফেলবো, আজকে টাইম একটু অল্প আছে, আমি সামনের দিকে একটু আগে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আজকে আমাদের পড়া হবে কলকলার পরের অধ্যায় নবম পাঠ, সেটা হচ্ছে একদমই পানির মতো ইজি একটা পাঠ, এটা হচ্ছে লিন। এখন লিন মানে কি, লিন কি জিনিস বলতেছে? লিনের হরফ হচ্ছে দুইটা। লিনের হরফ কয়টা? দুইটি। দুইটি। সবাই সবাই কথা বলবে, এখন এখন হচ্ছে পড়া, নতুন পড়া তো, এখন সবাই কথা বলবে। লিনের হরফ হচ্ছে দুইটা। লিনের হরফ কয়টা? দুইটা। দুইটা। দুইটি। হ্যাঁ, দুইটি। লিন হচ্ছে একটা নতুন টপিক আমাদের জন্য, পুরো একটা নতুন টপিক হচ্ছে লিন। এখন লিন কাকে বলে, এটা থেকে শুরু হচ্ছে। লিনের হরফ মতো হচ্ছে দুইটা, ওয়াও ইয়া। ওয়াও ইয়া কি কি? ওয়াও ওয়াও ইয়া। ওয়াও ইয়া 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 আচ্ছা আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে এই যে ওয়াও ইয়া, এটা কখন লিনের হরফ হবে? এই ওয়াও ইয়া কোনো জায়গায় দেখলেই যে আপনি ঝট করে বলবেন লিনের হরফ, এটা হবে না। এটা একটা টাইম আছে, টাইমটা হচ্ছে কি, ওয়াও ইয়া কখন লিনের হরফ হয়, এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট। সেটা হচ্ছে সাকিন। সাকিন কাকে বলে? সাকিন কিসের নাম বলেন তো? উপরে উপরে জজম বাঁকা জজম। চিহ্ন এক কথায় যজম। সাকিন জজমকে বলে। সাকিন কাকে বলে? এক জবর এক সাকিন জের জজমকে পেশ। বলেন। জজমকে বলে। জজমের অপর নাম হচ্ছে সাকিন বা সুকুন, মনে আছে? জজমের সুকুন। অপর নাম হচ্ছে সাকিন বা হুকুম বা সুকুন। শুকুন। আচ্ছা, তো কি বলতেছে? সাকিন যুক্ত মানে হচ্ছে জজম যুক্ত। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে এটাকে এটা লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। মানে যেমন একটা উদাহরণ দেখলে আমরা আরো সহজে বুঝবো। যেমন এই যে এখানে দেখেন, এটা কি বলছে, হামজা ওয়াও জবর আও। এখানে এই যে সাকিন যুক্ত একটা ওয়াও, এটা জবরের পরে আসছে না, এটা লিনের হরফ জি। হবে। তেমনি ভাবে হামজা ইয়া জবর আই, সাকিন যুক্ত ইয়া কিসের পরে আসছে? জবরের পরে। জবরের জবরের পরে পরে। আসছে। সবাই কথা বলবে, হ্যাঁ। সাকিন যুক্ত
ওয়াও বা ইয়া জবরের পরে আসলেই সেটাকে লিনের হরফ বলে, অন্যথায় এটা কখনো লিনের হরফ হবে না। সাকিন যুক্ত আছে, কথাটা আপনারা এখনই ঝটপট কয়েকবার পড়ে ফেলেন। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়, কয়েকবার পড়ে ফেলেন। সাকিন যুক্ত ওয়াও ইয়া বা ইয়া জবরের পরে আসলে জবরের লিনের হরফ হয়। সাকিন যুক্ত সাকিন যুক্ত ওয়াও বা ওয়াও ইয়া বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিন হরফ হয়। আচ্ছা, এই কথাটা আপনাদের বুঝে আসছে? জি আপু। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ হেডলাইন। তারপরে 2 আমরা নাম্বার, তাহলে ঠিক করতেছি। আপু রুফাই আপু কিছু বলছেন? না কিছু না আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তো আপু, বলতেছি মাদের হরফের উল্টাই মানে বিপরীত হচ্ছে লিনের হরফ। আপু পুরো উল্টাও বলা যায় না, মানে হচ্ছে এখানে তো সবাই, আলিফ আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার আলিফ আছে, ওখানে আবার একটু ভিন্নতাও আছে ওয়াও ইয়ার মধ্যে। আচ্ছা ঠিক আছে, পরে সামনে আসবে ইনশাল্লাহ। ওকে, জি। এখন তাহলে আমরা চিনলাম যে মানে লিনের হরফ কাকে বলে। লিনের হরফ হচ্ছে দুইটা, ওয়াও ইয়া। তো ওয়াও ইয়া যখন সাকিন যুক্ত হয় এবং তার ডানে একটা জবর থাকে, তাহলে ওই ওয়াও বা ইয়াটাকে লিনের হরফ বলে। এখন লিনের হরফ পড়ার নিয়ম কি? পড়ার নিয়ম হচ্ছে এইটা, লিনের হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয়। লিনের হরফ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে পড়তে পড়তে হয়। হয়। তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা তাড়াতাড়ি করে আচ্ছা, পড়তে বলেন তো হয়। এর আগে আমরা এই কথাটা, এই যে তাড়াতাড়ি করে পড়তে হয়, এই কথাটা আমরা আরো কয়েক জায়গায় পড়ছি। বলেন তো কিসের কিসের মধ্যে আছে তাড়াতাড়ি করে পড়তে হয়? হরকত হরকত আর বরকতের তানবিন। সময় হরকত মাশাআল্লাহ, আর জাযাকুমুল্লাহ, তানবিন আহইয়াকুমুল্লাহ, তাড়াতাড়ি করতে হয়। বারাকাল্লাহ। তানবিন এবং হরকত, মানে হারাকাত এবং তানবিন, এই দুইটার মধ্যে আমরা পড়ে আসছি যে তাড়াতাড়ি করে পড়তে হয়। আ ই উ, আন ইন উন, বা বি বু, পান বিন বুন, গেছে ইতিপূর্বে। তো এখন আসতেছে যে লিনের হরফকেও সেম তাড়াতাড়ি করে পড়তে তাড়াতাড়ি হবে। করতে লিনের হরফ কাকে বলে? বলেন তো এক কথায় বলেন। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া সাকিন জবরের যুক্ত পরে আসলে ওয়াও লিনের হরফ ইয়ার হয়। আগে যদি কিঞ্চিত ওয়াও বা ইয়ার জবর থাকে, জবরের সাকিন পরে জবরের যুক্ত পরে আসলে, ওয়াও আসলে বা লিনের ইয়া হরফ জবরের হয়। পরে জবরের আসলে পরে লিনের আসলে হরফ লিনের হরফ হয়। হয়। ইয়া মানে হচ্ছে জবরের পরে সংজ্ঞাটা আসলে যেভাবে আছে না, ইয়া জবরের পরে সাকিন সাকিন যুক্ত যুক্ত ওয়াও ওয়া বা ইয়া জজম জবরের পরে আমাদের সংজ্ঞাটা যেভাবে আছে না, ওটাই মনে রাখা সহজ। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের সাকিন পরে যুক্ত আসলে ওয়াও লিনের বা হরফ ইয়া হয়, জবরের পরে আসলে এটাকে লিনের হরফ হয়। সাকিন আচ্ছা, যুক্ত হ্যাঁ ওয়াও হ্যাঁ, বা ইয়া জবরের পরে আসলে রিনে হরফ হয়। মাশাআল্লাহ, এই তো ফটাফট পড়া দিয়ে দিছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে উদাহরণগুলো একেবারে ইজি, আপনাদের হচ্ছে একদম 29টা হরফ দিয়ে উদাহরণগুলো দেখানো হয়েছে। আপনার আমার সাথে পড়তে পারেন, আও যেমন আই আউ আই। আও আই আও আই আমি পড়ি, শুনেন শুনেন, আমি পড়ি, আমার সাথে আপনারা পড়েন, তাহলে আপনাদের হরফগুলো একসাথে মাস্ক হয়ে যাবে। আউ আই, আও আও আউ আই আই বাউ আউ বাই, আই বাউ বাউ বাই বাই তাউ তাই, দাউ তাও তাই তাই সাউ সাই। সাউ সাউ সাই সাই সাও সাই আচ্ছা, আমাদের সাটা কিন্তু একদম নরম একটা হরফ। সাউ সাই, সা সাও সাই সাউ সাই সাউ সাউ, সাউ সাই, চাও সাউ সাই সাই সাউ সাই যাও যাই। যাও যাও যাই যাই যাও যাই যাও যাও যাই যাও যাই যাও হ্যাঁ, যাই সবাই আমরা যাও একসাথে যাই বলবো, মানে হচ্ছে আমি যখন বলি তখন চুপ থাকবো, বাকি সবাই একসাথে বলবো, তাহলে সুন্দর হবে। যাও যাই, যাও যাও যাই যাই হাউ হাই, হাউ 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 হাই হাই হাউ বড় হা, হাই এটাকে বলা হয় বড় হা, গলায় চাপ হাউ লাগবে। হাউ হাউ হাই, হাই হাউ 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 হাই হাউ হাউ হাই হাই খৌ খই, খাও 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 হাউ খই হাই খৌ খই, হাউ খাও হাই খই দাউ হাউ দাই, হাই দাউ দাই দাই যাও যাই, যাও 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 যাই রৌ রই, রও রাও রই রই যাও যাই, যাও যাও যাই 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 সাউ সাই, সাউ সাউ সাই সাই সাউ সাই, শাও শাও শাই সাই সৌ সই, সাও সৌ সৌ সই সই ছয় সাও সই সাই বৌ বই, যাও বৌ দই দই দৌ দই যাও দৌ দই বৌ সৌ দই সাও দই জৌ জই, যাও বৌ জৌ দই জয় আউ আই, হাউ আও আই আই হাউ হাই গৌ গই, হৌ গৌ গই গই হাই সাউ সাই, ফাও সাউ ফাই হাউ ফাই হাই বৌ কই, হাউ বৌ বৌ কই কই হাউ সাউ হাই কাই, ফাও হাউ কাই হাই কাউ কাই কাই খাই লাউ লাই, লাউ লাউ লাই লাই মাউ মাই, মাও মাও মাই মাই মাউ মাই নাউ নাই। নাও নাও নাই নাই আচ্ছা, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াও ওয়াই 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 ওয়াও ওয়াই, ওয়াও ওয়াও ওয়াই হাউ হাই, হাউ হাউ হাই হাই ইয়াও ইয়াই, ইয়াও ইয়াও ইয়াই ইয়াও ইয়াই ইয়াও ইয়াই। ইয়াও ইয়াও ইয়াই ইয়াই আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন, আপনারা কি লিনের হরফটা বুঝতে পারছেন? তাহলে লিনের হরফ কাকে বলে? জি 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 আপু আপু
হ্যাঁ, যজমযুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে ওয়াও বা আসলেই ইয়া এটা কি জবরের হয়? পরে আসে লিনের হরফ হয়। লিনের হরফ এখন হচ্ছে লিনের এই হরফ লিনের তাড়াতাড়ি পড়তে হরফের হয় এই লিনের হরফ যেহেতু দুইটা, এই লিনের হরফের একটা কমন উদাহরণ না আছে, যেমন আউ আই বাউ বাই এই জাতীয় সবগুলো মানে একই ওজনের সব যে কোনো শব্দই হচ্ছে লিনের হরফ, ঠিক আছে? মানে ওজনগুলো আচ্ছা হচ্ছে একদম সোজা, একদম একদম একটা নেই বলা যাবে। তাহলে ও হাউ এতটুকুর হাই মধ্যে কারো কোনো অসুবিধা আছে? না 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 ঠিক আছে আচ্ছা আপু, এবার হচ্ছে আরেকটু সহজ, 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। লিনের অনুশীলন মানে হচ্ছে এতক্ষণ আমরা শুধু এমনিতেই মানে হরফ হিসাবে বললাম, এখন হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট শব্দের মাধ্যমে লিনের উদাহরণ দিবেন। আচ্ছা দেখি এই শব্দটা কি বলেন তো? ইয়াউমুন মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবার জেহেনে বারাকা দান করুন। ইয়াউমুন, ইয়াউমুন তারপরটা ওয়াইলুন ওয়াইলুন আল্লাহ, ওয়াইলুন। ওয়াইলুন আচ্ছা তাহলে মানে বুঝতে পারলাম যে আপনারা শব্দগুলো বানান ছাড়াই পড়তে পারতেছেন মাশাআল্লাহ। তাহলে এবার আমার সাথেই পড়েন। বাইতুন, বাইতুন বাইতুন, বাইতুন খাউফুন, খাউফুন খাউফুন, খাউফুন নাউমুন, নাউমুন জাইনুন। জাইনুন আচ্ছা এটা হচ্ছে জা, ঠিক আছে? জাইনুন। জাইনুন ওকে, তারপর হচ্ছে জাল, নতুন হবে জাইলুন, জাইলুন জাইলুন, জাইবুন জাইবুন জিম শক্ত হবে জাইবুন। জাইবুন আচ্ছা, খয়রুন, খায়রুন সাউফা, সাউফা নাইলুন, নাইলুন আচ্ছা নাইলুন, নাইলুন, সাইরুন, বাইউন, বাইউন, قول، حول، حول، دور، هيئة، আচ্ছা হাইয়া হবে না, হাই আ দুটার উচ্চারণের মধ্যে ডিফারেন্ট আছে। হাইয়াতুন না, আচ্ছা আচ্ছা এটা ঠিক করে বলতে হবে। হাই আতুন, আটা একদম স্পষ্ট হবে। হাই আতুন। আতুন হ্যাঁ মানে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন এরকম না হয় হাইয়া, মানে একই তালে যেন চলে না আসে, কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন ওইটা তো হরফ। স্পষ্ট হাই হ্যাঁ আতুন এই মাশাআল্লাহ, হাই আতুন, হাই আতুন, একবার বলেন সবাই। হাই আতুন ওকে, হ্যাঁ হ্যাঁ, ওই উন, ওয়াইউন আপু উন না, উন হামজা, ওই আইউন ওয়াইউন আইবুন, আইবুন লাউমুন। লাউমুন আলহামদুলিল্লাহ, তাম্মাত তাসঈদ। হচ্ছে আমাদের আজকে লিঙ্ক সম্পর্কে পড়া রইলো। আপনাদের এই অধ্যায়টার মধ্যে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো অসুবিধা আছে কি? না আপু, এই না অধ্যায়টার আপু মধ্যে নাই, কিন্তু আমার আর একটা প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে আপু বলেন। মানে সাকিন যুক্ত নুন জবরের পরে, যেমন তা জবর তা, তা নুন জবর তা, মানে নুনের উপরে সাকিন আছে, এখন এটা কি তা নুন জবর টান হবে নাকি তা নুন জবর না জবর না পেশ, তা নুন পেশ তুন হবে নাকি তা নুন পেশ তুম হবে? আচ্ছা আপু 1 মিনিট, সবার আগে বলে হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ আজকে ছুটি, আজকে আমাদের ক্লাস শেষ। আপনারা চলে যেতে পারেন, বাদ বাকি যার প্রশ্ন আছে সে থাকলেই হবে। আপনাদের সময় শেষ তো, আপনাদের ছুটি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপের মধ্যে নক দিবেন, প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা মুর্শিদা আপু, এবার আপনার সাথে কথা বলি। আপনি কি বলতেছিলেন যে তা নুন পেশ তুন হবে না তুম হবে, এরকম বলছেন না? মানে নুনের উপরে সাকিন আছে আর কি, জজম আছে। আপু আমি বুঝতে পারছি। আপনার হচ্ছে এটা তো সহজে বলা যাবে না, আপনি যদি আমাকে কোনো ওয়ার্ড দিয়ে বলতেন তাহলে আমি আরো সহজে বুঝতাম। কেন বলা যাবে না? কারণ হচ্ছে নুনের উপরে যখন সাকিন থাকে আপু, এটার হচ্ছে অনেক মানে অনেক কাহিনী আছে এর মধ্যে, এটার অনেক প্রকার আছে, 4টা প্রকার আছে। এখন এই জন্য এত সহজে বলা যাবে না। এটা হচ্ছে তানুন পেশতুন, ঠিক আছে, নরমালি বানান করলে তানুন পেশতুন, কিন্তু আমাদের দেখতে হবে আবার হচ্ছে তার পরের হরফের মধ্যে কি আছে, মানে নুনের পরের হরফটা কি আছে, ওইটা দেখে আমরা বুঝতে পারবো যেটা স্পষ্ট তুন হবে না তুম হবে না কেমনে হবে আপু, এটা আর কি। আচ্ছা বুঝতে পারছি আপু, মানে শুনি তো পড়া, মানে এই জন্য পরে মাঝে মাঝে শুনি যে তুম বলে, এই জন্য আমি হ্যাঁ, ভাবলাম যে কাহিনী এই জায়গায় আপু, কারণ হচ্ছে এই নুনের মধ্যে সাকিন হলে এটা আরো বিভিন্ন বিধান আছে,
এই জন্য এক এক সময় এক এক আচ্ছা রকম শুনে যায়। আচ্ছা থ্যাংক আচ্ছা, ইউ এগুলো থ্যাংক ইউ আমাদের আপু। সামনে সব ওকে আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে বারাকা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।